ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সুদেশনা ম্যাম। আজকে তাহলে আমরা আরো একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট থেকে এমসিকিউ প্র্যাকটিস করব হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টের ওপর, যেটা হচ্ছে কি আগের দিনে আমরা হেলথ এজেন্সি নিয়ে পড়েছিলাম। আজকের ক্লাসটা হতে চলেছে আমাদের বিভিন্ন যে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম সম্বন্ধে। তাহলে এই ন্যাশনাল হেলথ প্রোগ্রামের মধ্যে কি কি আসবে, বিভিন্ন যে কিছু কিছু আমরা দেখবো যে যেগুলো আমাদের সেন্ট্রাল লেভেলে আছে, মানে গোটা ইন্ডিয়ার ক্ষেত্রে কিছু কিছু ইন্ডিয়ার হেলথ প্রোগ্রাম আছে, কিছু স্পেসিফিক আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিছু হেলথ প্রোগ্রাম হেলথ স্কিম আছে, সেগুলো সম্বন্ধে পড়বো। তাহলে মূলত আমরা যেগুলো পড়বো যে পুরো আমাদের ইন্ডিয়া বেসিসে যেগুলো বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড যে যে প্রোগ্রামগুলো আছে এবং তাদের বেনিফিটসগুলো কি, কবে থেকে এই প্রোগ্রামগুলো চালু হয়েছে, তার সাথে সাথে হচ্ছে কি যে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কি কি সুযোগ সুবিধা প্রোভাইড করা হয় সেইগুলো আমরা দেখবো। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা বেশি দেরি না করে শুরু করব, এবং প্রত্যেকে ক্লাসটা খুব মন দিয়ে করবে। আর কোশ্চেনগুলোর অ্যান্সার বলার আগে নিজেরা চেষ্টা করবে কমেন্ট সেকশনে একটু অ্যান্সার করা। দেখবে তোমাদের যদি ভুলও হয়, অনেক ক্ষেত্রে হচ্ছে কি এইভাবে প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে নিজেদের মধ্যেই এমসিকিউ গুলো সম্বন্ধে ভীতিটা কেটে যাবে, কারণ একটা খুবই নতুন সাবজেক্ট। কিন্তু দেখবে এই হেলথ প্রোগ্রাম হেলথ এজেন্সি এগুলোর থেকে খুব কমন টপিক থেকে কিন্তু প্রায়ই কোশ্চেন চলে আসতে পারে এখান থেকে। তার জন্য প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করবে। আর ক্লাসটা হয়ে যাওয়ার পরে যখনই তোমরা পিপিটিটা পেয়ে যাচ্ছ, সেই পিপিটি থেকে আরেকবার জাস্ট রিপিট করে আরেকবার দেখে নিলেই হবে। চলো তাহলে আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে। প্রথম কোশ্চেনই বলছে যে নিম্নলিখিত কোন অনলাইন সফটওয়্যারটি আরএনটিসিপির অধীনে টিবি নিয়ন্ত্রণ কর্মসূচি মনিটর করার জন্য চালু করা হয়েছে। তাহলে এই যে আরএনটিসিপি বলছি, আরএনটিসিপির ফুল ফর্ম তাহলে আগে আমাদের জানতে হবে। আরএনটিসিপি প্রোগ্রামটা কিসের জন্য হচ্ছে? রিভাইজড। আরএনটিসিপি প্রোগ্রামটার পুরো নাম কি তাহলে? রিভাইজড রিভাইজড ন্যাশনাল ন্যাশনাল টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। সেই টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে কি কি আসবে? তাহলে বিভিন্ন যে আমাদের টিবি বা যক্ষা রোগটাকে, সেই যক্ষা রোগটাকে প্রতিরোধ করার জন্য যে প্রোগ্রামটা চালু করা হয়েছে সেটা আরএনটিসিপি। এই আরএনটিসিপির সালটা মনে রাখবে। আরএনটিসিপির সালটা কত? আরএনটিসিপির সাল হবে 1997, 1997। তাহলে 1997-এ যে প্রোগ্রামটা এসছে, এর আগে নাম কি ছিল? শুধু ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম। তারপরে রিভাইজটা এসছে 1997। তাহলে আরএনটিসিপির আন্ডারে কি বলা হলো? এমন একটা সফটওয়্যার বানাতে হবে, আইটি একটা সফটওয়্যার বানাচ্ছে বিভিন্ন, যেগুলো আমরা জানি যে ওয়েব বেস সফটওয়্যার বিভিন্ন অ্যাপের মাধ্যমে। তাহলে এগুলোর মাধ্যমে কি করা হবে যে কাদের কাদের এই যক্ষাতে আক্রান্ত হচ্ছে সেইগুলোকে আমরা, মানে অল ওভার ইন্ডিয়াতে কোন কোন জায়গায় কোন ব্যক্তিটা পার্টিকুলারলি টিবিতে আক্রান্ত হয়েছে, সে ট্রিটমেন্ট পেয়েছে, আর বর্তমানে তার যে টিবি সেরে গেছে না এখনো সে ট্রিটমেন্ট পাচ্ছে, তার বর্তমান কন্ডিশন কি আছে, সমস্ত কিছুটাকে কাভার করবে। মানে কি একটাই সফটওয়্যারের থ্রু দিয়ে কি কি দেখতে পারবে যে অল ওভার ইন্ডিয়াতে কোন কোন জায়গায় কোন কোন ব্যক্তি টিবিতে আক্রান্ত হয়ে আছে, এবং সে কি আদৌ ট্রিটমেন্ট নিচ্ছে, বা ট্রিটমেন্ট নিলে তার হচ্ছে কি যে সে সেরে উঠেছে না এখনো তার টিবি কন্টিনিউ হচ্ছে, সমস্তগুলো ওই সফটওয়্যারের মাধ্যমে কি করতে পারবে, একসাথে সবার পর্যবেক্ষণ করতে পারবে। তাহলে এই আরএনটিসিপির আন্ডারে এইরকম একটা খুব ভালো যে অনলাইন সফটওয়্যারটার একটা স্কিম চালু হয়েছে, তার নাম হচ্ছে কি নিশ্চয়। এটার নাম মনে রাখবে, নিশ্চয় পোর্টাল বলা হয়। তাহলে যখনই একজন যক্ষা ধরা পড়লো, সে ডায়াগনোস কনফার্ম হলো যে তার যক্ষা হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে কি করবে, এই নিশ্চয় পোর্টালের মধ্যে তার নামটাকে আপলোড করবে, তার সমস্ত কিছু ডিটেলস দিবে, সে কখন কখন কি কি ট্রিটমেন্ট পাচ্ছে সমস্ত কিছু এই নিশ্চয় পোর্টালের মধ্যে থাকবে। তাহলে এখন বলবে কি যে এই প্রোগ্রামটাই এখনো কি চলছে টিভি প্রোগ্রামের হিসেবে? তাহলে যক্ষার জন্য পরে আবার 2020 সালে একটা প্রোগ্রাম এসছে, যেটা বলছে কি 2020 সালে একটা নতুন প্রোগ্রাম এসেছে যার নাম হচ্ছে এনটিইপি, ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। এতদিন পর্যন্ত কি ছিল? কন্ট্রোল প্রোগ্রাম হিসেবে ছিল। তারপরে 2020 সালে আরো একটা নতুন প্রোগ্রাম এলো, এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। এটা মনে রাখবে। তাহলে এই দুটো নাম মনে রাখবে যে যক্ষা প্রতিরোধের জন্য কোন গভর্নমেন্ট স্কিমটা বা কোন গভর্নমেন্ট প্রোগ্রামটা চালু হয়েছে। তাহলে আরএনটিসিপি হলো, তার পরবর্তীকালে কি হলো, এনটিইপি। ক্লিয়ার?
চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে যে গভর্নমেন্টের যে স্বাস্থ্য মন্ত্রক কোন প্রকল্পটা চালু করেছিল যার মাধ্যমে খুব কম দামে বিভিন্ন যে ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন ইমপ্ল্যান্ট, তারপরে হচ্ছে কি সার্জিক্যাল বিভিন্ন যে বস্তুগুলোকে অনেকটা কম দামে দেওয়া হবে ফ্রিতে। কিছু কিছু হচ্ছে ফ্রিতে দেওয়া হয়, কিছু কিছু অনেকটা সাবসিডাইজড ওয়েতে দেওয়া হচ্ছে। মানে বাজারে যদি সেটার 100 টাকা দাম হয়, তাহলে এই প্রকল্পটার থ্রুতে কত দেওয়া হচ্ছে, অনেকটা 50 থেকে 60% অফ দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই প্রকল্পটার নাম কি হবে? এই প্রকল্পটার নাম হচ্ছে কি অমৃত, অপশন সি হবে। তাহলে এই অপশনটার মধ্যেই দেখতে পাচ্ছ পুরো নামটা কি দেওয়া আছে, অ্যাফোর্ডেবল মেডিসিনস অ্যান্ড রিলায়েবল ইমপ্ল্যান্টস ফর ট্রিটমেন্ট। তাহলে এই অমৃত প্রকল্পটার আন্ডারে কি হয়েছে, বিভিন্ন জায়গায় দেখবে অমৃত নামে এরকম যে দোকানগুলো আছে গভর্নমেন্টের, এগুলো যেখানে যে আমাদের বিভিন্ন যে ওষুধপত্র থেকে শুরু করে, তারপর বিভিন্ন এই যে ইমপ্ল্যান্ট বলতে আমরা কি বলছি, অনেকের দেখবে হাড় ভেঙে গেলে বলে না যে ইমপ্ল্যান্ট লাগানো হয়েছে, কোনো একটা মানে মেটালিক কোনো বস্তু বাইরে থেকে লাগানো হয়েছে বডিতে, বা কারোর যদি কোনো হৃদরোগজনিত সমস্যা থাকে তখন কি দেওয়া হয়, যে পেসমেকার লাগানো হয়। এই ধরনের যেগুলো আমাদের আর্টিফিশিয়াল কিছু কিছু বস্তুগুলোকে আমাদের বডিতে লাগানো হচ্ছে তাদেরকে আমরা বলছি কি ইমপ্ল্যান্ট। সেই সমস্ত ইমপ্ল্যান্ট এগুলোকে কি করা হচ্ছে, অনেকটা কম দামে কিন্তু এই অমৃত প্রকল্পের আন্ডারে গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? পরের কোশ্চেনে আমরা যাব, 3 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা আগে ভালো করে পড়ো। জিত, জিত মানে কিন্তু এখানে কোনো দেবজিৎ নায়কের কথা বলা হচ্ছে না। এটা কি বলছে, এটা একটা ন্যাশনাল স্কিম। জিত কি বলা হচ্ছে, যে এই ইনিশিয়েটিভটা কিসে টার্গেট করা হয়েছে, পার্টিকুলার কোন ডিজিজটাকে বা কোন রোগটাকে নির্মূল করার জন্য এই প্রোগ্রামটা নিয়ে আসা হয়েছে। আমরা পড়লাম কি আরএনটিসিপি পড়লাম, এনটেপ পড়লাম, সেম ভাবে এই জিত প্রকল্পটাও কি হবে, আমাদের টিউবারকিউলোসিসের সাথেই রিলেটেড। তাহলে এটার পুরো নাম কি হবে, জিতের পুরো নাম জয়েন্ট এফোর্ট টু এলিমিনেট টিবি, তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম, ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রামের আন্ডারে বিভিন্ন যে গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট যে সেট গুলো আছে সেখানে যাতে যক্ষার বিরুদ্ধে প্রতিরোধ করা যায়, মানে কি যক্ষা কারোর যদি এরকম সাইন সিমটমস গুলো পাওয়া যায় তাহলে তাকে তাড়াতাড়ি কিভাবে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিয়ে আস্তে আস্তে তাকে যক্ষা থেকে ছাড়িয়ে ওঠা যায়, সেগুলো গভর্নমেন্ট স্কিমের থ্রুতে হচ্ছে, সেটা হচ্ছে কি এনটেপ। কিন্তু সবাই কি যে গভর্নমেন্ট একটা হসপিটালে দেখাতে যাবে এরকম তো মানে নেই, তাহলে অনেক লোক কি হচ্ছে প্রাইভেট কোনো হসপিটালে দেখাচ্ছে, প্রাইভেট কোনো ডাক্তারের ক্লিনিকে দেখাতে পারে। তাহলে এই প্রোগ্রামটার আন্ডারে কি আনা হলো, যে গভর্নমেন্ট সেট আপের সাথে সাথে বিভিন্ন যে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট ক্লিনিক, সেগুলোও কি আসবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে। পাবলিক প্রাইভেট পিপিপি বলা হয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কি করবে, তাহলে বিভিন্ন যারা হচ্ছে কি কোনো প্রাইভেট হসপিটালে দেখালো, প্রাইভেটে কোনো ডাক্তারের ক্লিনিকে দেখালো, সেখান থেকে যদি কোনো কেউ ধরা পড়ে যে টিবি পজিটিভ কেউ যদি ধরা পড়ে, তাহলে সেই প্রাইভেট হসপিটালটাও কি করছে, যারা এই প্রোগ্রামটার সাথে লিঙ্কড আছে, যারা অথরাইজড আছে, তারা কি করবে প্রাইভেটেও ফ্রিতে ট্রিটমেন্ট দেবে, ফ্রিতে মেডিসিনগুলো দেবে। তাছাড়াও হচ্ছে কি বিভিন্ন যে গভর্নমেন্টের যে পোর্টাল আছে সেখানে তাদের নামটাকে নথিভুক্ত করাবে। তাহলে এটাই হচ্ছে কি জয়েন্ট এফোর্ট টু এলিমিনেট টিবি, মানে যারা প্রাইভেট হসপিটালে কিছু কিছু অথরাইজড আছে, মানে গভর্নমেন্টের সাথে তাদের লিঙ্ক আছে, যে এই প্রাইভেট হসপিটালগুলো এই প্রকল্পের আন্ডারে আসছে, তারা কি করবে সেই প্রাইভেট হসপিটালেও যদি কেউ টিবি ধরা পড়ে তাদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট দেবে, তাদেরকে ওই গভর্নমেন্টের বিভিন্ন যে স্কিমের মাধ্যমে গভর্নমেন্টের ওই নিশ্চয় পোর্টালের মধ্যে এদেরকেও আপলোড করবে। ক্লিয়ার? তাহলে এটাও হলো কি টিউবারকিউলোসিস রিলেটেড প্রোগ্রাম। নেক্সট কোশ্চেনে আমরা যাব, কি বলছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক কোন প্রোগ্রামটি বিপিএল পরিবারের জন্য স্বাস্থ্য বীমা দিতে চালু করেছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
আগে এই স্বাস্থ্য সাথী কার্ড বা যেগুলো হচ্ছে আমাদের আয়ুষ্মান ভারতের আন্ডারে এসছে কি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা আসার আগে অনেক দিন 2000 ধরো 10-12 এইরকম সালে কি ছিল আমাদের RSBI বলে একটা কার্ড হতো, যেটা অল ওভার ইন্ডিয়াতে সবার কাছে যারা হচ্ছে বিলো পভার্টি লেভেল বা BPL ফ্যামিলিসদেরকে একটা যে আমাদের স্বাস্থ্য পরিষেবার জন্য ইন্স্যুরেন্স স্কিম প্রোভাইড করতো, মানে ম্যাক্সিমাম 30,000 পর্যন্ত পার ফ্যামিলিতে একটা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করতো গভর্নমেন্ট থেকে, 30,000 পার ইয়ারে। এটা কতদিন ছিল? 2000 ওই 6, 7, 8, 9, 10 ওই রকম সময়কালটায়। লাস্টে 2018তে এসেই RSBI স্কিমটা কার সাথে অ্যাড হয়ে গেলে আয়ুষ্মান ভারতের যে PMJY আছে তার সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এইটার ক্ষেত্রে শুধু কি মনে রাখবে যে RSBI স্কিমটা কোন মন্ত্রকের দ্বারা হয়েছিল? শ্রম এবং কর্মসংস্থান, যেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। তার সাথে সাথে কারা কারা এই সুবিধাটা পাবে? যারা বিলো পভার্টি লেভেলে মানে সোশিও ইকোনমিক ভাবে যারা অনেকটা উইক তারা পাবে। আর কত টাকা বেনিফিট পাবে? 30,000 টাকা করে পার ফ্যামিলিতে পার বছরে। এটা হবে কি পার ইয়ার, প্রত্যেক পরিবারে, পার ফ্যামিলিতে। ক্লিয়ার? এরপরে বলছে কি এই স্কিমটার নাম কি হচ্ছে RSBY স্কিম, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা। তাহলে এই বীমা যোজনাটার মাধ্যমে কি দেওয়া হচ্ছে? আমাদের এই যে ক্যাশ বেনিফিটটা দেওয়া হচ্ছে, মানে কেউ যদি প্রাইভেট হসপিটালে কোথাও ট্রিটমেন্ট করাতো, ভর্তি হতো, তাহলে তাকে এই পুরোপুরি ইন্স্যুরেন্স মানে ভর্তি হচ্ছে, তার ট্রিটমেন্ট হচ্ছে, সেই কার্ড থেকেই RSBI কার্ড থেকেই তার টাকাটা সে ওখানে পে করতে পারবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে যে কোনটা আমাদের ন্যাশনাল রুরাল হেলথ মিশনের লক্ষ্য। তাহলে ন্যাশনাল রুরাল হেলথ মিশন সম্বন্ধে আমাদেরকে একটুখানি আগে জেনে নিতে হবে। এই ন্যাশনাল রুরাল হেলথ মিশন মানে কি? নামটার মধ্যে আমরা পাচ্ছি গ্রামীণ এলাকার উন্নতির জন্য, গ্রামীণ এলাকায় যে স্বাস্থ্য পরিষেবাটা ঠিকঠাক ভাবে দেওয়ার জন্য প্রথম কত সালে, এটা সাল মনে রাখবে, 2005 সালে এই ন্যাশনাল রুরাল হেলথ মিশনের প্রোগ্রামটা চালু হয়। তাহলে এর আন্ডারে কি কি দেওয়া হবে? এর আন্ডারে মেনলি আমরা কি করা হচ্ছে যে রুরাল এলাকায়, গ্রামীণ এলাকাতে মা বাচ্চার স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন যে হেলথের পরিষেবাগুলো দেবে, তার সাথে সাথে হচ্ছে কি বিভিন্ন কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে সেগুলোকে প্রিভেনশনের জন্য বিভিন্ন পদ্ধতিগুলো, তাহলে কারোর যদি কোনো কমিউনিকেবল বা নন কমিউনিকেবল ডিজিজ হয় তার ট্রিটমেন্ট প্রোভাইড করা থেকে শুরু করে, আর কি হবে যে বিভিন্ন জনস্বাস্থ্য বিষয় মানে ইমিউনাইজেশন বলো, ফ্যামিলি প্ল্যানিং বলো, বিভিন্ন যা কিছু পাবলিক হেলথ বলতে আমরা যা বুঝি, মা বাচ্চার স্বাস্থ্য, তারপর হচ্ছে কি ইমিউনাইজেশন, ভ্যাকসিন থেকে শুরু করে কোনো যে কোনো রোগের হচ্ছে কি আমরা আগে প্রতিরোধ করছি, দিয়ে সেই রোগটা হলে তার ট্রিটমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুটা হচ্ছে কি গ্রামীণ এলাকায় যা সমস্ত যেগুলো আমাদের হেলথ ফ্যাসিলিটি আছে, সাব সেন্টার, তারপর হচ্ছে গ্রামীণ যেগুলো আমাদের প্রাইমারি হসপিটাল যেগুলো আছে, প্রাইমারি হেলথ সেন্টার, সেইগুলো থ্রুতেই সমস্ত পরিষেবাগুলো যাতে দেওয়া যায়, সেটা হচ্ছে কার আন্ডারে আসবে? ন্যাশনাল রুরাল হেলথ মিশনের মাধ্যমে। তাহলে কোনটা বলেছে লক্ষ্য নয়? কি কি লক্ষ্য হবে? অবশ্যই প্রিভেনশন এবং কন্ট্রোল ডিজিজ হবে, আগেই বললাম, সেটা কমিউনিকেবল ডিজিজ হোক নন কমিউনিকেবল ডিজিজ হোক, সমস্ত কিছুরই কি করবে? প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিষয়ক কাজগুলো করবে। তার সাথে হচ্ছে কি জনস্বাস্থ্য পরিষেবায় সর্বজনীন প্রবেশিকা, তার মানে কি সবার কাছে, একদম ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে যাতে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস গুলো ঠিকঠাক ভাবে পৌঁছে দেওয়া যায়, সেটাই হচ্ছে কি ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেস। তাহলে পাবলিক হেলথ মানে পুরো জনবসতির মধ্যে সবার মধ্যে যাতে হেলথ ফ্যাসিলিটিস গুলো পৌঁছানো যায়, এটাও একটা লক্ষ্য ছিল। আর কি বললাম? মা বাচ্চা রিলেটেড যে তাদের স্বাস্থ্য পরিষেবার কাজগুলোও করবে। তাহলে মা বাচ্চার স্বাস্থ্য ভালো হওয়া মানে আলটিমেটলি কি হবে? আমাদের ইনফ্যান্ট মর্টালিটি রেট আর ম্যাটারনাল মর্টালিটি রেট এই দুটোও কমবে। তাহলে এই সমস্তগুলো এটার লক্ষ্য ছিল NRHM এর। কিন্তু কখনোই কি বলছে, এমপ্লয়মেন্ট গ্যারেন্টি কিন্তু এই স্কিমের মধ্যে কখনোই আসেনি, যে কর্মসংস্থানের কথা কখনোই NRHM এর মধ্যে নেই। তাহলে এটাই আমাদের হবে অপশন। হেলথ রিলেটেড কোনো এটার সাথে কোনো লিঙ্ক নেই, এমপ্লয়মেন্টের সাথে আমাদের হেলথ রিলেটেড কোনো মিল নেই এটা। চলো, এই যে এনটিবি প্রোগ্রাম আর যেটা আমরা পড়লাম NTEP ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, সেমই কথা, মানে সেমই প্রোগ্রাম, দুটোই বলা হচ্ছে। NTB প্রোগ্রামও বলা হয়, এটাকেই বলছি কি আমরা ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম।
এটার ক্ষেত্রে তাহলে কি হবে, সেম ভাবে ওটাও 2020-তে লঞ্চ হয়েছিল এনটিইপি, একটাই প্রোগ্রামের, ওটারই নাম হচ্ছে আরেকটা কি বললাম এনটিবি প্রোগ্রাম 2020। তাহলে এটার লক্ষ্যই কি ছিল, যে ইন্ডিয়া থেকে 2025 সালের মধ্যে সবাইকে এই টিবি থেকে নির্মূল করার, মানে কোনো আর টিবির যে কারোর আক্রান্ত হবে না 2025 সালের পরে, এটা লক্ষ্য ছিল। কিন্তু 2025 সাল অলরেডি আমরা জানি পেরিয়ে এসেছি, এখন 2026, কিন্তু এখনো ইন্ডিয়াতে যে যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে। তাহলে আমাদের যেটা লক্ষ্য ছিল এই প্রোগ্রামটা, সেটা কিন্তু আলটিমেটলি ফুলফিল হয়নি। এরপরে আরো কোনো নতুন প্রোগ্রাম আসবে, এখনো পর্যন্ত আসেনি। তাহলে সেই নতুন প্রোগ্রামে আরো হচ্ছে কিছু এম সেট করা হবে, যে এই এত সালের মধ্যে আমরা টিবির এইভাবে ট্রিটমেন্ট প্রোভাইড করে আস্তে আস্তে ইন্ডিয়াকে টিবি থেকে পুরোপুরি নির্মূল করার জন্য অন্য প্রোগ্রাম আসবে। তাহলে এই প্রোগ্রামটার লক্ষ্য ছিল 2025 সালের মধ্যে টিবি পুরোপুরি নির্মূল করা, কিন্তু সেটা লক্ষ্যটা ফুলফিল হয়নি। আর যদি বলে, এটা ইন্ডিয়ার কথা বলছি, যদি বলে অল ওভার ওয়ার্ল্ডে, যদি এরকম কোশ্চেনটা দেয় যে বিশ্ব থেকে পুরোপুরি টিবি এলিমিনেট করা বা টিবি নির্মূল করার জন্য যে গোলটা কি, সারা বিশ্বের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে সেটার লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে সারা বিশ্ব থেকে কোনোভাবেই যাতে আর কারো টিউবারকিউলোসিসে আক্রান্ত না হয়, সম্পূর্ণভাবে টিউবারকিউলোসিস নির্মূল করার লক্ষ্য হচ্ছে বিশ্বে 2030 সালের মধ্যে। সেটা কোন প্রোগ্রামের গোল, সেটা মনে রাখবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটাও একটা কোশ্চেন হতে পারে, ভালো করে মনে রাখবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডের ক্ষেত্রে 2030 সালের মধ্যে টিবি মুক্ত করতে হবে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে গোলটা কি ছিল, এই এনটিবি প্রোগ্রাম বা এনটিইপির গোল ছিল ইন্ডিয়ার ক্ষেত্রে যে 2025 সালের মধ্যে ইন্ডিয়াকে টিবি মুক্ত করা। ক্লিয়ার? এই দুটো কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে পড়বে। পরের কোশ্চেন আমরা চলে আসছি, কি বলছে কোশ্চেনটা আগে ভালো করে পড়ো। কোশ্চেনটা পড়লেই অ্যান্সার করতে পারবে। মাতৃভ সুরক্ষা যোজনা মানে কি বলতে চাইছে, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃভ অভিযান, মানে মায়ের সুরক্ষার কথা বলছে। তাহলে মায়ের সুরক্ষা কখন আসবে, মায়ের সুরক্ষা আমরা কখন কথা বলি, গর্ভাবস্থার টাইমে কথা বলছি। তাহলে গর্ভাবস্থার টাইমে অবশ্যই কি করতে হবে, এই স্কিমটার আন্ডারে কি করা হয়, এটা মনে রাখবে যে প্রত্যেক মাসের 9 তারিখে, মানে 9th করে প্রত্যেক মাসে অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের 9 তারিখ করে বিভিন্ন যে হসপিটালে কি করা হয়, যেগুলো আমাদের বললাম কি একদম গ্রামীণ লেভেলে যদি বলো প্রাইমারি হেলথ সেন্টার, সেই একদম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তারপর হচ্ছে কি যেগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, মেডিকেল কলেজ হসপিটাল, প্রত্যেকটা হেলথ ফ্যাসিলিটিতে কি করা হয়, এই স্কিমের আন্ডারে 9 তারিখ করে, প্রত্যেক মাসের 9 তারিখ করে একটা করে স্পেশাল ক্লিনিক, মানে যেখানে ডক্টররা থাকবে স্পেসিফিক্যালি শুধুমাত্র গর্ভবতী মায়েদের চেক আপ করার জন্য। তারা কি করবে, যে সমস্ত মারা সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে আছে, তাহলে সেকেন্ড ট্রাইমেস্টার আর থার্ড ট্রাইমেস্টার মানে আমরা কি বলবো, সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার মানে যাদের 3 মাস পেরিয়ে গেছে, 4 মাস থেকে 9 মাস পর্যন্ত যে গর্ভবতী মায়েরা আছে, তাদের প্রত্যেক মাসের 9 তারিখে এই স্কিমের আন্ডারে চেক আপ করানো হবে। আর স্পেশাল এখানে ডাক্তাররা থাকবে, বিভিন্ন টেস্টের ফেসিলিটি থাকবে ফ্রিতে। তাহলে এই ক্লিনিকগুলোর মাধ্যমে কি করা হয়, যে কারোর কোনো হাই রিস্ক কন্ডিশন হচ্ছে কিনা, যে গর্ভধারণের সময়কালে কারোর কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা, কোনো প্রকার তার কমপ্লিকেশন অ্যারাইজ করছে কিনা, সেগুলোকে তাড়াতাড়ি ধরা পড়বে, শনাক্তকরণ করতে পারবো। উচ্চ ঝুঁকি মানে উচ্চ ঝুঁকির গর্ভধারণ চলাকালীন যার কোনো কমপ্লিকেশন, কোনো মেডিকেল কন্ডিশন হতে পারে, কারোর কোনো হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হচ্ছে, সেগুলোকে ইজিলি ডিটেক্ট করতে পারবে। তার সাথে সাথে যেহেতু প্রত্যেক মাসের 9 তারিখ করে করে বারবার চেক আপ হচ্ছে, তাহলে কি হবে, ফলো আপ করা হচ্ছে। সেটাকে আমরা বলি কি, একবার ডাক্তার দেখাতে কেউ গেল, তাহলে তাকে বলা হলো যে 7 দিন পরে আবার ডাক্তার দেখাতে আসতে হবে, সেই টার্মটাকে আমরা বলি কি, ফলো আপ করা। তাহলে সেম ভাবে গর্ভবতী মায়েরাও কি করবে, প্রত্যেক মাসে মাসে ফলো আপ করাবে। তাহলে এটা কি হবে, অপশন আমাদের কি মনে হচ্ছে, সি হবে তো? কি বলছো তোমরা, যে অপশন এ এবং বি দুটোই হবে। তাহলে আমরা কি করব, প্রত্যেক মাসে সেই মায়েরা যাবে স্পেসিফিক ওখানে ডক্টরের কাছে, ক্লিনিকে গিয়ে দেখাবে, তাহলে তাদের কোনো ঝুঁকির কারণ হচ্ছে কিনা সেগুলো যেমন ধরা পড়ছে, আবার প্রত্যেক মাসে মাসে তারা সেম ভাবে ওই 9 তারিখে ফলো আপের জন্য যাবে।
চলো পরের কোশ্চেন আমাদের কি বলছে, সিডিসি অনুযায়ী এইচআইভি স্ক্রিনিং কি নামে পরিচিত? তাহলে এইচআইভি স্ক্রিনিং কিন্তু এইচআইভি বলো হেপাটাইটিস বলো সেগুলো যখনই কেউ গর্ভধারণ করলো মানে প্রেগনেন্সি যখনই ডিটেক্টেড হলো সবার ক্ষেত্রে কিন্তু এই হেপাটাইটিস বি এইচআইভি কোনো প্রকার এসটিডি আছে কিনা এগুলো আগের থেকে পরীক্ষা করে নেওয়া হয়। তাহলে এই অপ্ট আউট পদ্ধতিটা কি, এটা এখন মেনে চলা হয় যে প্রত্যেকটি গর্ভধারণ করেছে সেই সমস্ত মহিলাকে অবশ্যই এই চেকগুলো এই যে পরীক্ষাগুলো করাতে হবে এইচআইভি কোনো হেপাটাইটিস বি কোনো ইনফেকশাস ডিজিজ আছে কিনা সেগুলো দেখার জন্য। তার জন্য কি বলা হচ্ছে, এটাকে বলা হয় অপ্ট আউট টেস্টিং, সেটা মনে রাখবে। অপ্ট আউট টেস্টিং মানে কি, এটা রুটিন টেস্ট সবার ক্ষেত্রে করা হবে, মানে একটা গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে যে প্রথমবার যখনই তার প্রেগনেন্সি ধরা পড়লো ডক্টরের কাছে গেল তখনই হচ্ছে কি প্রথমবার ডক্টর ভিজিট করার পরেই তাকে এই সমস্ত টেস্টগুলো করাতে ডক্টর বলবে। শুধুমাত্র তাকে যে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হবে যে এই এইচআইভি টেস্টগুলো রুটিন করা হয়, সব মায়েদের ক্ষেত্রে এটা করা জরুরি, সমস্ত কিছু বলে তার কাছ থেকে তাকে জানিয়ে এই টেস্টগুলো করা হবে। একমাত্র কেউ যদি রিফিউজ না করে, যদি মা বলে যে না আমি এগুলো করাবো না, তা বাদ দিয়ে সবার ক্ষেত্রে কিন্তু এই টেস্টগুলো করা ম্যান্ডেটারি। তাই তাকে বলা হচ্ছে কি অপ্ট আউট টেস্টিং। এই টার্মটা মনে রাখবে যে এইচআইভি স্ক্রিনিং করা হয় বা এইচআইভি টেস্ট করা হয় প্রত্যেকটি গর্ভবতী মায়ের ক্ষেত্রে, তাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবে এবং ডক্টরের প্রথম ভিজিট হওয়ার পরে এই টেস্টগুলো করা হয়। কেউ যদি রিফিউজ না করে তাহলে সবার ক্ষেত্রে ম্যান্ডেটারি এই টেস্টগুলো হবে। চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে, যে এনভিবিডিসিপির আন্ডারে কোন কোন রোগগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এটার পুরো নামটা আগে আমাদের জানতে হবে। এই এনভিবিডিসিপি এটা কি হচ্ছে, আমাদের ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। তাহলে ভেক্টর বর্ন ডিজিজ বলতে আমরা কোনগুলোকে বোঝাই, ভেক্টর বর্ন ডিজিজ হচ্ছে যেগুলো আমাদের বিভিন্ন মশা মাছি এরকম বাহকের মাধ্যমে ছড়াচ্ছে সেগুলোর কথা বলবো আমরা। তাহলে তোমাদের যে হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারে যেগুলো ছিল না, ফাইলেরিয়া ম্যালেরিয়া এই ধরনের ডিজিজগুলো আসবে এই প্রোগ্রামটার মাধ্যমে। ওই ডিজিজগুলোকে যাতে প্রতিরোধ করা যায় তাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সমস্তগুলো কভার হবে কার আন্ডারে, এই প্রোগ্রামটার আন্ডারে। ক্লিয়ার? তাহলে এটার সালটা একটুখানি মনে রাখবে কত, প্রথম যে 2003 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ফার্স্ট এই যে প্রোগ্রামটা চালু হয়। আর এটার আন্ডারে টোটাল ডিজিজ কন্ডিশন কটা কাভার্ড হচ্ছে, 6টা। তাহলে একটুখানি এটা নোট করো কোন কোন ডিজিজ। সবার প্রথমে আমরা যেগুলো পড়েছি লিখে দাও, হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারে ম্যালেরিয়া ফাইলেরিয়া, তার সাথে সাথে কি আসবে, ম্যালেরিয়া ফাইলেরিয়া হলো, ডেঙ্গু হবে, মশা দ্বারা বাহিত যেগুলো রোগগুলো ডেঙ্গু হলো, চিকুনগুনিয়া হবে, তার সাথে আর কি হবে, চিকুনগুনিয়া হলো, কালাজ্বর হবে যেটা লিশম্যানিয়াসিস বলা হয়, কালাজ্বর। আর লাস্ট আরেকটা হচ্ছে জাপানিজ এনকেফেলাইটিস। জাপানিজ এনকেফেলাইটিস যেটার জন্য আমাদের ভ্যাকসিন দেওয়া হয়, সেই জাপানিজ এনকেফেলাইটিসটার জন্য হচ্ছে কি এই যে ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামটার আন্ডারে এই 6টা ডিজিজ টোটাল আমাদের এটার মাধ্যমে কাভার্ড হচ্ছে। ক্লিয়ার? চলো 10 নম্বর কোশ্চেন, এটা তোমরা পারবে, এটা ইমিউনাইজেশন ক্লাসে বলেছি, সবাই কমেন্ট সেকশনে লেখো, তারপরে এটা রিপ্লাই দেবো। সবাই আগে কমেন্ট সেকশনে এটা লেখো। পিপিআইপি পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম, আরেকটা পড়েছিলাম কি ইউআইপি ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, দুটো সালই বলেছিলাম মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার বি হবে, বি হবে না, না এটার অ্যান্সার কি হবে, ডি হবে, ডি 1995, 1995। নেক্সট কি বলছে আমাদের, যে কোন প্রোগ্রামটি কিশোর কিশোরী প্রজনন বয়সী নারী এবং মায়েদের স্বাস্থ্য পুষ্টির জন্য চালু করা হয়েছে। মানে সমস্ত এজ গ্রুপকে দিচ্ছি আমরা, অ্যাডোলেসেন্ট এজ গ্রুপকে দিচ্ছি, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপকে দিচ্ছি, তার সাথে সাথে প্রেগনেন্ট মহিলাদেরকেও দিচ্ছি। তাহলে কোনটা হতে পারে, আমরা কোন মিনারেল নিউট্রিশনটা সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয় সমস্ত বয়সের ক্ষেত্রে, যে আমরা দেখেছি অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে দেওয়া হয়, বিভিন্ন স্কুলে আমরা দেখেছি যে আয়রনের বড়িগুলো দেওয়া হয়, তার সাথে সাথে গর্ভাবস্থা চলাকালীন মায়েদেরকে অবশ্যই কি করতে হয়, আয়রন সাপ্লিমেন্ট নিতে হয়। তাহলে সেই আয়রন সাপ্লিমেন্ট দেওয়ার মাধ্যমে কোন প্রোগ্রামটা চালু হয়েছে, এই যে অ্যানিমিয়া মুক্ত ভারত এই প্রোগ্রামটার আন্ডারে কি হয়, যে একদম
প্রত্যেকটাই এজ গ্রুপে, অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যারা আছে তাদের স্বাস্থ্য এবং পুষ্টি যাতে অ্যানিমিয়া না হয়ে যায়, যাতে রক্তাল্পতায় না ভোগে। কারণ মহিলাদের ক্ষেত্রে ইন্ডিয়াতে যদি বলি, মহিলাদের মধ্যে যে রক্তাল্পতা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে দেখা যায়, তাহলে সেটাকে যাতে প্রতিরোধ করা যায় তার জন্য এরকম আয়রন, ফলিক অ্যাসিড এগুলো ট্যাবলেটগুলো সাপ্লাই দেওয়া হয়। তার সাথে বিভিন্ন ধরনের কমিউনিটিতে অ্যাওয়ারনেস দেওয়া হয় যে আয়রন রিচ খাবারগুলো খেতে হবে, কোন কোন খাবারে আমরা আয়রন বেশি পরিমাণে খাবো, সেই সমস্ত খাবারগুলো সম্বন্ধে হেলথ এডুকেশন দেওয়া হয়। ক্লিয়ার এই কোশ্চেনটা? পরবর্তী কোশ্চেন আমরা পড়বো, কি বলছে, ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম। আচ্ছা, ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামের আন্ডারে কোন কাজটি করা হয়? তাহলে ফ্যামিলি ওয়েলফেয়ার মানে আমরা কি বুঝবো? ফ্যামিলি ওয়েলফেয়ারটা আমরা হেলথ এজেন্সিতেও বলেছিলাম কি লিঙ্কড হচ্ছে ডিরেক্টলি আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর সাথে, পরিবার পরিকল্পনার সঙ্গে যুক্ত হচ্ছে পুরোপুরি এই প্রোগ্রামটা। ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম বলা হোক বা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন বলা হোক, এটা ডিরেক্টলি কিসের ওপর কাজ করছে? আমাদের বিভিন্ন যে পরিবার পরিকল্পনা বিষয়ক স্বাস্থ্যের এই দিকটার উপর মেনলি ফোকাস করছে। তাহলে কি হবে, এটার আন্ডারে আমরা পড়বো যে আইইউডি পড়বো। তাহলে এই আইইউডিটা বা ইন্ট্রাইউটেরাইন যে ডিভাইসটা, সেটাও একটা হচ্ছে কি কন্ট্রাসেপটিভ ডিভাইস। তাহলে ফ্যামিলি প্ল্যানিং মেথডের মধ্যে কি আসছে, যদি আমরা বলি ফ্যামিলি প্ল্যানিং বিষয়ক এই প্রোগ্রামটা, তাহলে এই আইইউডিটাও কি আসবে, এটার মধ্যেই ইনক্লুড হবে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। হেলথ প্রোগ্রামগুলো পড়তে কি সবার ভালো লাগছে? একটু বোর হচ্ছ? সবাই কি একটুখানি বোর হচ্ছ? বোর হওয়ার কিচ্ছু নেই। প্রত্যেকটা প্রোগ্রামকে কিন্তু শুধুমাত্র তার কি পয়েন্টগুলো মনে রাখবে, বেশি যে একদম প্রোগ্রামটা সম্বন্ধে ডিটেলস পড়বো এত কিছুর দরকার নেই। কোন সালে তৈরি হয়েছে, কাদেরকে ফোকাস করে তৈরি হয়েছে, আর কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে, এই কয়েকটা পার্টিকুলার প্রোগ্রাম যেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করছি, এইগুলোর থেকেই বেশিরভাগ কোশ্চেন কিন্তু এখান থেকে কাভার হয়ে যাবে। তাই এটা যেহেতু নতুন সাবজেক্ট, তোমাদের কাছে কোনো বই নেই, কোনো কিছু নোটস নেই, তোমরা ক্লাসগুলোকে খুব ভালোভাবে ফলো করো, তাহলে দেখবে যে কোশ্চেনগুলো অনেকটা ইজি লাগবে। তারপরে তো আমরা ম্যারাথন ক্লাসে আরো অনেক কোশ্চেন আলোচনা করব, যাতে তোমাদের প্রিপারেশনটা একদম টপ নচ লেভেলে হয়ে যায়। চলো এই কোশ্চেনটা তাহলে কি হবে, যে শিশু বান্ধব স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে কোন প্রোগ্রাম চালু হয়? মানে কি, যে বাচ্চারা বিভিন্ন কারণে যখন হসপিটালে ভর্তি হয়, বড়দের একটা হসপিটালে ভর্তি হয় এবং একটা বাচ্চা হসপিটালে থাকা, দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। কারণ বাচ্চারা তার যে বাড়ির পরিবেশ থেকে একটা নতুন জায়গায় গিয়ে হসপিটালের মধ্যে যদি অনেকদিন ভর্তি থাকে, তারা সেই এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নিতে তাদের অসুবিধা হয়। তার জন্য এই প্রোগ্রামটা নিয়ে আসা হলো যে চাইল্ড ফ্রেন্ডলি বিভিন্ন হসপিটাল ইনিশিয়েটিভ নিতে হবে। মানে হসপিটালের যে ওয়ার্ডগুলো থাকবে, বাচ্চাদেরকে যেভাবে ট্রিটমেন্ট করা হবে, সেটা কিন্তু বড়দের ট্রিটমেন্টের চেয়ে অনেকটা কি হবে, আলাদা হবে। কারণ কি, বাচ্চাদেরকে ট্রিট করা আর একটা বড়দের ট্রিট করার মধ্যে ফারাক আছে। বাচ্চাদের সাথে যেভাবে কথা বলতে হবে, তাদের সাথে যেভাবে আচরণ করতে হবে, তারপরে হচ্ছে কি তারা যে হসপিটাল এনভায়রনমেন্টে থাকছে সেখানকার যে ফ্যাসিলিটিসগুলো, সেগুলো কি হবে, যাতে বাচ্চাদের উপকারে লাগে সেরকম করতে হবে। সেটাই বলছে কি চাইল্ড ফ্রেন্ডলি সার্ভিস প্রোভাইড করতে হবে, মানে তাদের সাথে সেইভাবে কথাবার্তা বলতে হবে, তাদেরকে তাদের মতো করে হাসির ছলে মজার ছলে তাদেরকে কি করতে হবে, যে ট্রিটমেন্ট চলাকালীন যাতে তারা কোনোভাবে তাদের যেটা আমরা বলি কি তারা ডিপ্রেস যাতে না হয়ে যায় বাচ্চারা, সেটা দেখতে হবে। এটা হচ্ছে কি মুস্কান, নামটার বানানটা ভালো করে দেখবে, মাঝখানে একটা কিউ আছে, অনেক জায়গায় এইরকম দিয়ে দেবে CAN, এটা কিন্তু নয়। টার্মটা হচ্ছে কি MUS, মাঝখানে কিউটা বড় হবে। মুস্কান প্রোগ্রামের আন্ডারে এই যে বেবি ফ্রেন্ডলি বা যেটাকে আমরা বলছি চাইল্ড ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেখানে ডক্টর থেকে শুরু করে নার্সরা যারা ট্রিটমেন্ট প্রোভাইড করবে বাচ্চাদের সাথে, তাদের যে বিহেভিয়ার থেকে শুরু করে হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার, সমস্তটা বাচ্চাদের কথা ভেবে তৈরি করা হচ্ছে। নেক্সট কি বলছে, যে নবজাতকের জিনগত রোগ মোকাবিলায় কোন উদ্যোগ নেওয়া হয়েছে? মানে জিনগত রোগ মানে কি, যেগুলো তাদের ইনহেরিটেবল ডিজিজ, মানে কারোর কোনো বংশগত রোগ থাকতে পারে, যেগুলো জন্মকালীন জন্মগত অবস্থা থেকে তার কোনো রোগ লক্ষণ প্রকাশ পেতে পারে। তাহলে সেই সমস্ত জিনগত রোগগুলোর যে ট্রিটমেন্ট হবে, কি করে তার ফেসিলিটিস গুলো দেবে, সেই প্রোগ্রামটার নাম কোন প্রোগ্রামের আন্ডারে হবে? এইটা উমিদ। উমিদ মানে কি, আমরা বলতে চাইছি যে
উমিদ রাখতে হবে। আমরা বলি না যে সবসময় যে কোনো কাজ করার জন্য আমাদেরকে একটা উমিদ রেখে এগিয়ে চলতে হবে। তার জন্য হচ্ছে কি এইভাবে মনে রাখবে যে বাচ্চা একদম যে নবজাতক তার জন্মগ্রহণ থেকে লাস্টে এই যে আইডি, এটার ফুল ফর্ম কি হচ্ছে, আইডি থেকে আসছে ইনহেরিটেবল ডিজিজ। আইডির ফুল ফর্ম হচ্ছে কি ইনহেরিটেবল ডিজিজ। তাহলে বিভিন্ন জিনগত রোগ সেগুলোকে আমরা বলি কি ইনহেরিটেবল ডিজিজ। সেই ইনহেরিটেবল ডিজিজগুলোর জন্য যে প্রোগ্রাম তার নাম হচ্ছে উমিদ। নেক্সট কি বলছে যে প্রোভাইড করা হচ্ছে যে উজ্জ্বলা যোজনার আন্ডারে, যে আমরা জানি এলপিজি গ্যাস যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম লঞ্চ করেছে এই প্রোগ্রামটা উজ্জ্বলা স্কিম, যেখানে যারা বিলো পভার্টি লেভেলে মানে যারা একটুখানি উইক ফ্যামিলি থেকে আসছে সোশিও কালচারাল দিক থেকে, মানে তাদের ক্ষেত্রে সোশিও ইকোনমিক কন্ডিশন যাদের পুয়ার তাদেরকে কি করা হচ্ছে, ফ্রিতে যে প্রথমবার এলপিজি গ্যাসের কানেকশন দেওয়া হয়। সেই উজ্জ্বলা স্কিমের উদ্দেশ্য কি ছিল, অনেকটা সাবসিডাইজড ওয়েতে তাদেরকে যে এলপিজি গ্যাসটা দেওয়া হচ্ছে, তো তার মেন উদ্দেশ্যই ছিল কি যে কাঠ কয়লা বা বিভিন্ন যে প্লাস্টিক পুড়িয়ে রান্না করার থেকে কি হয় প্রচুর পরিমাণে পলিউশনটা বাড়ছে, সেই যে দূষিত জ্বালানির কারণে দুর্ঘটনাটাও কমবে। তাহলে বিভিন্ন ধরনের যে আনক্লিন ফুয়েলস মানে সেটা যে ঘুঁটে কয়লা, তারপর যে বিভিন্ন কাঠ পাতা এইগুলো পুড়িয়ে যে উনানের মধ্যে রান্না হলে একটা ভালো মানে ধোঁয়া যেটা তৈরি হচ্ছে, সেই ধোঁয়াটাও হচ্ছে কি দীর্ঘদিন ধরে যদি কেউ ওই ধোঁয়ার মধ্যে রান্না করতে থাকে সেখান থেকে শ্বাসকষ্টজনিত কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাহলে এই দুটো উদ্দেশ্য নিয়েই কি করা হচ্ছিল, এই উজ্জ্বলা স্কিমের আন্ডারে এলপিজি গ্যাস প্রোভাইড করা হচ্ছে, যাতে শ্বাসকষ্টের এই বা কোনো রেসপিরেটরি যে ডিজিজগুলোকে যাতে কমানো যায়, আর তার সাথে সাথে পলিউশনটাকেও যাতে কমানো যায়, এই ধরনের যে ফুয়েলগুলো যাতে না ইউজ হয়। অপশন কি হবে, বোথ এ এবং বি দুটোই আমরা কারেক্ট করব, দুটোই কারেক্ট হবে। অপশন কি হচ্ছে সি, অপশন সি কি হচ্ছে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সুমন উদ্যোগ কোন মন্ত্রকের অধীনে চালু হয়। সুমন, তাহলে সুমনটা হচ্ছে কি আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হবে না মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট হবে। এই সুমনটা মনে রাখবে কি মা বাচ্চা রিলেটেড একটা প্রোগ্রাম, আর বেশিরভাগ যেগুলো হেলথ প্রোগ্রাম আমরা পড়ছি বেশিরভাগটাই এই মিনিস্ট্রির দ্বারা হবে। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই মিনিস্ট্রির আন্ডারে এই সুমন স্কিমটা, এটাও কি হবে ওই যে অ্যান্টিনেটাল কেয়ার রিলেটেড, মানে মায়ের যখন গর্ভকালীন অবস্থায় থাকছে তার যে চেক আপগুলো, তার যে ডক্টর ভিজিটগুলো, সেই অ্যান্টিনেটাল কেয়ারগুলো তার ফেসিলিটিসগুলো যাতে ঠিকঠাকভাবে পায়, সেটাও হচ্ছে কি সুমন স্কিমের আন্ডারে দেখা হচ্ছে। তাহলে এটাও কি হবে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তার সাথে সাথে মনে রাখবে কি এই সুমন স্কিমটা কি রিলেটেড, রিপ্রোডাক্টিভ অ্যান্ড ম্যাটার্নাল হেলথ রিলেটেড, আরসিএইচ প্রোগ্রাম বলা হয়, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ রিলেটেড, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ রিলেটেড একটা প্রোগ্রাম। নেক্সট কি বলছে, টিবির কটি শ্রেণী আছে, কোনটা অনুযায়ী বলেছে, এনটেপ অনুযায়ী, ন্যাশনাল যেটা টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম অনুযায়ী যে টিবিকে কটি শ্রেণী বিভাগ করা হয়েছে। তাহলে এই এনটেপ অনুযায়ী কি বলা হচ্ছে, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম অনুযায়ী একটা গ্রুপ করা হয়েছে যেটা হচ্ছে অলরেডি নোন টিবি, আর একটা হচ্ছে কি নিউ কেস, এই দুটোই শ্রেণীবিভাগ করা হয়। নিউ কেস মানে কি, যার প্রথমবারের জন্য যক্ষা ধরা পড়েছে, তার আগে কোনোদিনও তার ফ্যামিলিতে বা তার আগেও কারোর কখনো সেই যে ব্যক্তিটা যে টিবিতে আক্রান্ত হয়েছে তার কখনো টিবি হয়নি, এই প্রথমবারের জন্য সে টিবি ধরা পড়েছে, সে হচ্ছে কি নিউ কেস। আর কি হবে, নোন কেস বা প্রিভিয়াস যদি কারোর হিস্ট্রি থেকে থাকে যে তার একবার টিবি হয়েছে পরবর্তীকালে আবার একবার তার টিবি ধরা পড়ছে, সেগুলো হচ্ছে কি নোন কেস বা তাকে আমরা বলছি প্রিভিয়াস যে কেস বলা হয়। তাহলে এই দুটোই শ্রেণী বিভাগ শুধুমাত্র এই এনটেপের আন্ডারে বা এলিমিনেশন প্রোগ্রামের আন্ডারে শ্রেণী বিভাগ করা হয়েছে। তাহলে কি কি মনে রাখবে, একজনের হচ্ছে প্রথমবারের জন্য যক্ষা ধরা পড়েছে সেটা, আর কারোর আগে একবার হয়েছিল তারপর আবার রিপিট যার হচ্ছে তাকে আমরা বলবো নন টিবি কেসেস।
নেক্সট কি বলছে, কুষ্ঠ রোগ বা যেটাকে আমরা বলি কি লেপ্রোসি, তাহলে সেই লেপ্রোসির ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং হেলথ প্রোগ্রাম হ্যাজ অ্যান অবজেক্টিভ টু এস্টাবলিশ ডিসেন্ট্রালাইজ লেপ্রোসি সার্ভিস। আচ্ছা, মানে কুষ্ঠ রোগের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট প্রোভাইড করবে, কুষ্ঠ রোগের প্রতিরোধ বিষয়ক বিভিন্ন যে হেলথের কাজগুলো হবে, সেটা কোন প্রোগ্রামের আন্ডারে আসবে। তাহলে নাম থেকেই আমরা পারবো এখানের মধ্যে কোন স্কিমটা হবে মনে হচ্ছে, সবার কোনটা মনে হচ্ছে, নামের মধ্যেই পাচ্ছি কুষ্ঠরোগ মানে লেপ্রোসি, তাহলে লেপ্রোসি রিলেটেড কোনটা প্রোগ্রাম হবে, অপশন ডি, ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম। এটাই হবে তো, দেখো সবাই অপশন ডি হবে তো, ন্যাশনাল টিউবারকুলোসিস ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম, এটাই হবে আমাদের লেপ্রোসির জন্য যে প্রোগ্রামটা। তার সাথে সাথে এটার আর কি মনে রাখবে, এটা সালটা পাশে মনে রেখে দাও একটুখানি, 1983, যদি পসিবল হয় এটা সালটা মনে রাখবে, না পসিবল হলে মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম, এটাকে শর্টে বলা হয় NLEP। সেটা হচ্ছে আমাদের কিসের জন্য, কুষ্ঠ রোগের নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে। পরে কি বলছে, 2010 সালে কোন প্রোগ্রামটি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চালু হয়। তাহলে অসংক্রামক রোগ বলতে আমরা কোনগুলোকে বলছি, নন কমিউনিকেবল ডিজিজ। আর তাহলে এই নন কমিউনিকেবল ডিজিজের জন্য কোন প্রোগ্রাম চালু হয়েছিল, ন্যাশনাল যেটা প্রোগ্রাম আমাদের NPCDCS। অপশন কোনটা হবে, NPCDCS, এটাই হবে এ। তাহলে এখানে যে যে ডিজিজ গুলো আছে, ক্যান্সার, ডায়াবেটিস, তারপর হচ্ছে কি কার্ডিওভাস্কুলার ডিজিজ, হৃদরোগজনিত সমস্যা, স্ট্রোক, এগুলো কোনোটাই কি কমিউনিকেবল ডিজিজ, কোনোটাই কমিউনিকেবল ডিজিজ নয়, প্রত্যেকটাই হচ্ছে কি নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ। তাহলে এইগুলোর জন্যই হচ্ছে কি, যাতে এগুলোকে আমরা তাড়াতাড়ি করে মানে কাদের কাদের আছে সেগুলোকে স্ক্রিনিং করতে পারি এবং তাদেরকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারি, এই উদ্দেশ্য নিয়েই এই NPCDCS প্রোগ্রামটা চালু হয়, যেটা হচ্ছে কত সালে, 2010 সালে। তাহলে কি কি মনে রাখবে এখান থেকে, প্রোগ্রামটার নাম মনে রাখবে, কোন কোন ডিজিজের এগেনস্টে আমরা প্রিভেনশন এবং কন্ট্রোল মেজার্স নেব, আর কত সালে সেটা চালু হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, গর্ভবতী নারী এবং অসুস্থ শিশুর জন্য খরচ কমাতে কোন প্রোগ্রাম চালু হয়। আচ্ছা, মানে গর্ভকালীন অবস্থায় যে মা যে ডেলিভারি করাতে যাবে হসপিটালে, তার কি কি দরকার, তার কোনো যে বাড়ি থেকে হসপিটালে যাবে তার অ্যাম্বুলেন্স দরকার, সে ওখানে হসপিটালে থাকাকালীন তার খাওয়া দাওয়া, তার বিভিন্ন ওষুধপত্র, তার ডেলিভারি করানোর জন্য খরচা, সেই সমস্তগুলো, তারপর হচ্ছে কি বাচ্চা জন্মানোর পরে বাচ্চার যদি কোনো সমস্যা হয়, তার যদি আমরা চিকিৎসা করাতে চাই তার খরচা, তাহলে সেই সমস্ত খরচাগুলোকে যাতে কমানো যায়, ফ্রিতে করে দেওয়া যায়, তার জন্য গভর্নমেন্টের যেটা স্কিম, মানে গভর্নমেন্ট হেলথ ফ্যাসিলিটিতে যদি এইগুলো সমস্ত করায়, ফ্রিতে সমস্তটা দেওয়া হচ্ছে, ওষুধপত্র, তার খাওয়া দাওয়া, বাচ্চার ট্রিটমেন্ট, মায়ের ডেলিভারি, একদম অ্যাম্বুলেন্স সার্ভিস, মানে ঘর থেকে মা যে হসপিটালে যাবে আবার হসপিটাল থেকে ঘরে আসবে, পুরোটাই কি করা হচ্ছে, গভর্নমেন্ট থেকে ফ্রি অফ কস্টে করা হচ্ছে, ফ্রিতে করা হচ্ছে। সেটা কোন স্কিমের আন্ডারে, সেটা হচ্ছে আমাদের JSSK, এইটা হবে অপশন বি, জননী শিশু সুরক্ষা কার্যক্রম, মানে মায়ের সুরক্ষা, সাথে সাথে বাচ্চার সুরক্ষা এবং তাদের সমস্ত হেলথ ফ্যাসিলিটিস গুলোকে কি দেওয়া হবে, ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে, কোন স্কিমের আন্ডারে, JSSK স্কিম। আরেকটা স্কিম আছে কি, JSOI স্কিম, এটাও একটুখানি সবাই নোট করবে, JSOI স্কিমের আন্ডারে কি করা হয়, JSOI স্কিমের আন্ডারে ফ্রিতে ইনস্টিটিউশনাল ডেলিভারি করানো হয়, আর তার জন্য তাকে মাকে ক্যাশ বেনিফিট দেওয়া হয়, মানে যে সমস্ত মারা হসপিটালে গিয়ে ডেলিভারি করাবে তাদের জন্য আলাদা করে তাদের ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়, সেই ক্যাশ বেনিফিটটা দেওয়া হয় কার আন্ডারে, JSOI স্কিমের আন্ডারে, জননী সুরক্ষা যোজনা। নাম দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, এটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা, যেখানে শুধুমাত্র টাকা দেওয়া হচ্ছে মাকে যদি সে হসপিটালে গিয়ে ডেলিভারি করায় তার জন্য। ক্যাশ বেনিফিট ফর ইনস্টিটিউশন মানে কি, কোনো হেলথ সেন্টারে গিয়ে, কোনো হসপিটালে গিয়ে সে ডেলিভারি করাচ্ছে, ইনস্টিটিউশনাল ডেলিভারি। আর
JSSK স্কিমের আন্ডারে কি বললাম, সমস্ত কিছু তার ফ্যাসিলিটিস গুলো, তার বাচ্চার ট্রিটমেন্ট থেকে তার ওষুধপত্র সমস্ত কিছু কি করা হবে, তার অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি সমস্তটা ফ্রিতে দেওয়া হবে। এই দুটো স্কিম কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। পরের কোশ্চেন কি বলছে, কোন স্বাস্থ্য মিশনটি শিশু 2 বছর পর্যন্ত এবং গর্ভবতী মহিলাদের সম্পূর্ণ টিকাকরণ নিশ্চিত করতে চালু করা হয়েছে? আচ্ছা, তাহলে সমস্ত কিছু যাতে আমাদের প্রেগনেন্ট মায়েরা এবং বাচ্চারা 2 বছর পর্যন্ত, যাতে মিনিমাম 2 বছর পর্যন্ত তাদের সমস্ত ভ্যাকসিনগুলো কমপ্লিট থাকে, তারা কমপ্লিটলি ইমিউনাইজেশন ফ্যাসিলিটিসগুলো পায়, সেটা মানে পর্যবেক্ষণ করার জন্য যে স্কিমটা চালু হয় তার নাম হচ্ছে কি মিশন ইন্দ্রধনুষ। কত সালে তাহলে আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে 2014 সালে চালু হয়, 2014 সালে। তাহলে আমরা ইমিউনাইজেশন রিলেটেড 3টে প্রোগ্রাম মনে রাখছি, ইউআইপি, পিপিআইপি, তার সাথে হলো কি মিশন ইন্দ্রধনুষ। 2014 সালে শুরু হয়েছে। আর এটা কি হচ্ছে, বিভিন্ন যে ভ্যাকসিন প্রিভেন্টেবল যে ডিজিজ কন্ডিশন গুলো আছে তার থেকে যাতে প্রতিরোধ করতে পারে, তার জন্য 2 বছর পর্যন্ত মিনিমাম বাচ্চাদের যাতে কমপ্লিট ইমিউনাইজেশন হয় এবং গর্ভবতী মায়েরাও যাতে সমস্ত ভ্যাকসিন গুলো সমস্ত কিছু পায়, সেটা দেখা হবে। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, নবজাতকের মৌলিক যত্ন এবং পুনরুজ্জীবন প্রশিক্ষণের জন্য কোন প্রোগ্রাম চালু হয়? নবজাতকের মৌলিক যত্ন মানে বাচ্চাটা জন্মানোর পরে তাদেরকে আমরা বলছি কি নিউবর্ন, তো সেই নিউবর্নের সমস্ত কিছু যে কেয়ার গুলো, তার যত্ন নেওয়া থেকে শুরু করে এইগুলো কোন স্কিমের আন্ডারে হবে? তাহলে এটা কি হবে, নামের মধ্যে পাচ্ছি নিউবর্ন থেকে আমরা কোন টার্মটার সাথে মিল পাচ্ছি, নবজাত শিশু। নবজাত শিশু মানে কি, যারা এই জন্মগ্রহণ করেছে সেই সমস্ত শিশুগুলোর জন্য দেওয়া হচ্ছে শিশু সুরক্ষা কার্যক্রম। নবজাত শিশু সুরক্ষা কার্যক্রম মানে তাদেরকে তাদের সমস্ত কিছু বেসিক কেয়ার গুলো দেওয়া হচ্ছে, অ্যান্ড মানে যে বিভিন্ন যে হেলথ কেয়ার পার্সোনাল মানে যারা সেই বাচ্চাটার টেক কেয়ার করবে, সেটা ডক্টর হতে পারে, সেটা নার্সেস পার্সোনাল হতে পারে, তাহলে যারা তাদেরকে ওই বাচ্চাটার নিউবর্নের কেয়ার প্রোভাইড করবে তাদেরকে কি করা হচ্ছে, ট্রেন্ড করা হচ্ছে বিভিন্ন ধরনের, যেগুলো শুনে থাকবে এসএনসিউ, মানে বাচ্চারা জন্মানোর পরে যে সমস্ত বাচ্চারা অসুস্থ থাকছে, জন্ডিস হতে পারে, বিভিন্ন তাদের সমস্যা, জন্মগত কোনো সমস্যা হতে পারে, কেউ যদি ঠিকঠাকভাবে শ্বাস প্রশ্বাস না নিতে পারছে, তো এসএনসিউ, তারপর হচ্ছে এনআইসিউ, এই সমস্ত জায়গাতে সেই বাচ্চাগুলোকে ভর্তি করা হয়। তাহলে সেই সমস্ত যে ফ্যাসিলিটিস গুলো ঠিকঠাকভাবে যে শিশুটাকে দিতে হবে, যে নবজাতক শিশুটাকে, তার সাথে সাথে সেখানে যারা হেলথ কেয়ার প্রোভাইড করছে তাদেরকেও কি করতে হবে, ট্রেনিং প্রোভাইড করছে, যাতে ওই নিউবর্নদেরকে ভালোভাবে তারা ট্রিটমেন্ট দিতে পারে। সেই স্কিমটা হচ্ছে কি নবজাত শিশু সুরক্ষা কার্যক্রম। ক্লিয়ার এই জায়গাটা? পরের কোশ্চেন আমরা পড়বো জেএসওয়াই সম্বন্ধে। তাহলে জেএসওয়াই সম্বন্ধে আমরা কি পড়লাম, যে ক্যাশ বেনিফিট দেওয়া হচ্ছে কিসের জন্য, যাতে তারা হসপিটালে গিয়ে ডেলিভারি করায়, বাড়িতে যাতে হোম ডেলিভারি না হয়। বিভিন্ন যারা একদমই আনট্রেন্ড মানে তারা হচ্ছে কি পাড়ার কোনো হচ্ছে বয়স্ক কোনো মহিলা, তারপর গ্রামের দিকে দেখবে দায়, এই ধরনের যাতে ঘরে যাতে ডেলিভারিটা বন্ধ করা যায়, তার জন্য তাদেরকে মোটিভেট করা হচ্ছে, এনকারেজ করা হচ্ছে যে হসপিটালে গিয়ে মিনিমাম ডেলিভারিটা করা, যাতে তাদেরকে ক্যাশ বেনিফিট দিয়ে এনকারেজ করছে। তাহলে কি হবে, এটা টু প্রোভাইড পেনশন হবে না, টু প্রোভাইড শেল্টার হবে না, টু এনকারেজ পিপল টু সেভ সেক্সুয়াল মেথড হবে না। তাহলে এখানে ডিরেক্টলি ওইটা কিন্তু তুলে দেয়নি, খুব ভালোভাবে কোশ্চেনটা পড়বে। তাহলে ইনস্টিটিউশনাল ডেলিভারিকে প্রমোট করা হচ্ছে। আর কেউ যদি হসপিটালে গিয়ে ডেলিভারি করায় তাহলে আলটিমেটলি কি হবে, ভালো ট্রিটমেন্ট পাবে, বাচ্চার যদি কোনো সমস্যা হয় তৎক্ষণাৎ সে ট্রিটমেন্টটা পাবে। তাহলে আলটিমেটলি কি হবে, ম্যাটারনাল এবং নিওনেটাল মর্টালিটিকে ডিক্রিজ করা যাবে যদি হসপিটালে গিয়ে মা ডেলিভারি করায়। ঘরে ডেলিভারি হলে কি দেখতে অনেক ক্ষেত্রে মা মারা যেত বা বাচ্চা মারা যাচ্ছে, তাহলে সেইটাকে কমানো যাবে কখন, যদি হাসপাতালে গিয়ে যারা ট্রেন ডক্টর বা যারা মিডওয়াইফ তাদের দ্বারা যদি ডেলিভারিটা কন্ডাক্ট করা যায়। তাহলে অপশনটাকে কিন্তু অনেকটা ঘুরিয়ে দিয়েছে, ডিরেক্টলি বলে দেয়নি যে হসপিটালে গিয়ে ডেলিভারি করানোর জন্য এটাকে প্রমোট করা হচ্ছে। জেএসওয়াই এর আলটিমেট লক্ষ্যটা হচ্ছে কি, ম্যাটারনাল এবং নিওনেটাল মর্টালিটিকে ডিক্রিজ করা। এই জায়গাটা খুব ভালোভাবে মন দিয়ে দেখো, ডিরেক্ট আমাদের অপশনটা দেয়নি,
অনেকটা ঘুরিয়ে দিয়েছে, কিন্তু বাকি অপশনগুলোর থেকে আমাদের এলিমিনেট করে দেখতে হবে যে কোন অপশনটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, যে প্রতি মাসের 9 তারিখে উন্নত মানের যে অ্যান্টিনেটাল কেয়ার দেওয়ার জন্য কোন প্রোগ্রাম, যেটা আমরা অলরেডি বললাম যে প্রত্যেক মাসের 9 তারিখে মায়েদের যে চেক আপ করা হচ্ছে সেটা হচ্ছে কোন স্কিমের আন্ডারে, সেটা হচ্ছে আমাদের PMSMA। এইটা হবে প্রথমেরটাই হচ্ছে কি, ঠিক তো? প্রথমেরটা হবে না সেকেন্ডেরটা হবে? কোনটা হবে? না থার্ডেরটা হবে? এটাও তো মা রিলেটেড, কেমন জানি মনে হচ্ছে থার্ডটা হবে না, এটাও তো মা রিলেটেড, এটাও তো গর্ভবতী মায়েদের, এটাও তো গর্ভবতী মায়েদের সঙ্গে লিঙ্ক। কোনটা হবে মনে হচ্ছে? ঠিক তো? এক হবে না দুই হবে না তিন হবে? এক হবে না দুই হবে না তিন হবে? কোনটা হবে? না, একই হবে। আমরা পড়লাম কি 9 তারিখে প্রত্যেক মাসে চেক আপ হচ্ছে, অ্যান্টিনেটাল কেয়ার হচ্ছে এই স্কিমের আন্ডারে। আর JSOR স্কিমের আন্ডারে কি হচ্ছে? হসপিটালে ডেলিভারি হচ্ছে। আর সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসনের মাধ্যমে কি হচ্ছে? ওটাও ওই অ্যান্টিনেটাল কেয়ারের সাথেই লিঙ্ক, কিন্তু হচ্ছে এই যে ডিরেক্টলি আমাদের এই যে 9 তারিখটা কোনো কিছু উল্লেখ নেই, এটার ক্ষেত্রে হচ্ছে কি 9 তারিখের যে ফ্যাসিলিটিটা সেটা হচ্ছে PMSM এর ক্ষেত্রে। কিন্তু এই যে সুমান স্কিমটা, বা এটাকেই আমরা বলি কি সুমান, সুমান এটা হচ্ছে কি, এটাও মায়ের যে অ্যান্টিনেটাল কেয়ারের সাথেই রিলেটেড, কিন্তু এটার কোনো পার্টিকুলার ডে নেই, এরকম ফিক্সড কোনো ডে নেই। ক্লিয়ার এই কোয়েশ্চেন্স গুলো? তাহলে মা বাচ্চা রিলেটেড যা যা প্রোগ্রাম সেগুলো আমরা মোটামুটি পড়লাম। এরপরে দেখি আমরা পাবলিক হেলথের কিছু কিছু প্রোগ্রাম দেখবো। তাহলে স্বচ্ছ স্বাস্থ্য, এটা স্বাস্থ্য হবে, স্বচ্ছ স্বাস্থ্য সর্বত্র এই কর্মসূচিটা কমিউনিটি হেলথ সেন্টারগুলিকে কত টাকা দেওয়া হয়। তাহলে এখন দেখবে বিভিন্ন জায়গায় যে কমিউনিটি হেলথ সেন্টারসগুলো হয়েছে, তাহলে সেই কমিউনিটি হেলথ সেন্টারসগুলোতে একটা প্রোগ্রাম চালু আছে যেটার নাম হচ্ছে কি এই যে স্বচ্ছ স্বাস্থ্য সর্বত্র, মানে সব জায়গায় সবাইকে ভালোভাবে যে হেলথ ফ্যাসিলিটিস গুলো যাতে ওই কমিউনিটি হেলথ সেন্টারের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় সেটা দেখা হচ্ছে। এর আন্ডারেই হচ্ছে কি যারা কমিউনিটি হেলথ অফিসার তারা রিক্রুটেড হয় এই কমিউনিটি হেলথ সেন্টারস গুলোতে। তাহলে এটাকে কত টাকা দেওয়া হচ্ছে? প্রত্যেকটা কমিউনিটি হেলথ সেন্টারকে মনে রাখবে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়, যে কমিউনিটি রিলেটেড বিভিন্ন যে হেলথ ফ্যাসিলিটিস গুলো যাতে সবার কাছে পৌঁছে দেওয়া যায়। 10 লক্ষ টাকা, টাকার পরিমাণটা কত? 10 লাখ। নেক্সট কি বলছে, যে আয়ুষ্মান ভারত স্কিমের আন্ডারে প্রথম কোথায় হেলথ এবং ওয়েলনেস সেন্টার চালু হয়? তাহলে আয়ুষ্মান ভারত প্রকল্পটা হচ্ছে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নতুন প্রকল্প বলতে পারো। এটা কত সালে হয়েছে? 2018 সালে প্রথম লঞ্চ হয়, 2018 সালে লঞ্চ হয়েছে। এর আন্ডারে কি কি দেওয়া হবে? এর আন্ডারে দুটো আছে, এর আন্ডারে দুটো মেন কি স্ট্র্যাটেজি। কি স্ট্র্যাটেজি কি কি? একটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার তৈরি হচ্ছে, HWC। এই যে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের কথা বলা হচ্ছে, এই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার গুলো চালু হচ্ছে কার আন্ডারে? আয়ুষ্মান ভারত স্কিমের আন্ডারে। কি হবে সেখানে? যেগুলো গ্রামের দিকে দেখবে সাব সেন্টার বলে পরিচিত ছিল, সেই সাব সেন্টার গুলোতে আরো অনেক নতুন নতুন হেলথ ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, যেখানে একদম মা বাচ্চার ডেলিভারি, তারপরে মায়ের যে পরবর্তী কেয়ার সেগুলো দেওয়া হবে। বিভিন্ন ধরনের যে ডিজিজগুলোকে, যেটা আমরা বললাম কি প্রিভেনশন এবং কন্ট্রোল, কমিউনিকেবল নন কমিউনিকেবল সমস্ত ডিজিজগুলো নিয়ে সমস্ত কিছু ফ্যাসিলিটি কিন্তু একদম গ্রাস রুট লেভেলে, মানে একদম প্রত্যন্ত গ্রামে যদি একটা HWC থাকে সেখানেই ওই সমস্ত ফ্যাসিলিটিসগুলো দেওয়া হচ্ছে। তাহলে এই আয়ুষ্মান ভারতের আন্ডারে HWC তৈরি হলো। আরেকটা হচ্ছে কি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, নামটা মনে করবে ভালো করে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যেটা বললাম আগে RSBY ছিল, এখন আর RSBY নেই। এখানে এই যে গোটা অল ওভার ইন্ডিয়াতে PMJY প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এর আন্ডারে কি করা হচ্ছে? 5 লক্ষ টাকা করে, ম্যাক্সিমাম 5 লাখ করে পার ইয়ারে, মানে প্রত্যেক বছর প্রত্যেকটা ফ্যামিলির জন্য একটা হেলথ স্কিমের সুবিধা দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে কি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এটাও এই আয়ুষ্মান ভারতের আন্ডারেই আসবে। তাহলে শুধু টাকার পরিমাণটা কত মনে রাখবে? 5 লক্ষ টাকা করে প্রত্যেকটা পরিবারকে প্রত্যেক বছর দেওয়া হচ্ছে, যে তারা বিভিন্ন যদি কোনো প্রাইভেট হসপিটালে যদি তারা ট্রিটমেন্ট করায় সেখানে তারা এই 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ বেনিফিটটা পাচ্ছে ডিরেক্টলি ইন্স্যুরেন্সের মাধ্যমে। আর কি তাহলে কি বলবে যে এই স্কিমটা কি ওয়েস্ট বেঙ্গলেও তাহলে আছে? না,
ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের পিএমজেওয়াই যে স্কিমটা সেটা লাগু নেই। ওয়েস্ট বেঙ্গলে তাহলে কি স্কিম আছে? ওয়েস্ট বেঙ্গলে আছে আমাদের স্বাস্থ্য সাথী, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম, সেটা হচ্ছে কি স্বাস্থ্য সাথী। এটাও তোমরা মনে রাখবে, কারণ যেহেতু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সাম, এইগুলো কোশ্চেন দিতেই পারে। তাহলে স্বাস্থ্য সাথী স্কিমের আন্ডারে কি করা হচ্ছে? ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তাদেরকে আমাদের এই স্বাস্থ্য সাথী স্কিমটার আন্ডারে আছে, তারা কত টাকা করে পাবে? তারাও সেম ভাবে গভর্নমেন্টের যেটা স্কিম আছে পিএমজেওয়াই এর মতোই 5 লক্ষ টাকা করে প্রত্যেকটা পরিবার পার ইয়ারে পেতে পারে ম্যাক্সিমাম। কেউ যদি কোনো প্রাইভেট হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করায়, প্রাইভেট হসপিটাল এখন গভর্নমেন্ট হসপিটালেও স্বাস্থ্য সাথীর আন্ডারে হচ্ছে, তাহলে বিভিন্ন অপারেশন থেকে শুরু করে কারোর যদি কোনো রোগের জন্য ভর্তি হয় সেগুলোতে ফ্রিতে ট্রিটমেন্ট পাবে। ম্যাক্সিমাম কত পর্যন্ত? 5 লক্ষ টাকা করে প্রত্যেকটা ফ্যামিলি পেতে পারে। তাহলে এই স্কিমগুলো খুব গুরুত্বপূর্ণ। আয়ুষ্মান ভারতের আন্ডারে কি কি পড়বে? 2018 সালে লঞ্চ হয়েছে। তার আন্ডারে কি কি তৈরি হচ্ছে? হেলথ ওয়েলনেস সেন্টার তৈরি হচ্ছে, যেখানে সমস্ত কিছু কম্প্রিহেন্সিভ সার্ভিস দেওয়া হবে। মা বাচ্চা রিলেটেড সমস্ত কিছু হেলথ ফ্যাসিলিটি, বিভিন্ন কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজের ফ্যাসিলিটি, ইমিউনাইজেশন থেকে শুরু করে যত সমস্ত মানে একটা হসপিটালে যা যা সার্ভিসগুলো দেওয়া যায়, বেসিক সার্ভিসগুলো অন্তত এইচডাব্লিউসিতে যাতে প্রোভাইড করা যায়। তার সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটাতে একটা হেলথ স্কিম ইন্স্যুরেন্স প্রোভাইড করা হচ্ছে কত করে? 5 লক্ষ করে। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্বাস্থ্য সাথী স্কিম, যেটা 5 লক্ষ টাকা করে দেবে। তাহলে আমাদের কোশ্চেনে এবারে ফিরে আসি। কোশ্চেনে কি বলছে যে প্রথম এরকম একটা এইচডাব্লিউসি কোথায় তৈরি হয়েছিল? প্রথম এইচডাব্লিউসি যেটা লঞ্চ হয়, সেটা এস্টাবলিশ হয়, সেটা হচ্ছে কি বিজাপুর। এই বিজাপুরটা কোন রাজ্যে আছে? বিজাপুর হচ্ছে ছত্তিশগড়। বিজাপুর কোন রাজ্যে আছে? ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড়ে কি হচ্ছে? প্রথম এইচডাব্লিউসি শুরু হয়। এটা তাহলে আয়ুষ্মান ভারত রিলেটেড যা যা কোশ্চেন্স আমরা কিন্তু এখানে একসাথে ডিটেলসে আলোচনা করে নিলাম। নেক্সট যাব আমরা, কি বলছে যে প্রসব কক্ষ এবং মাতৃত্ব যে অপারেশন থিয়েটার, সেটার মানটাকে উন্নয়ন করতে কোন প্রোগ্রাম চালু হয়েছে? তাহলে প্রসব কক্ষ বলতে আমরা বলছি কি লেবার রুম। লেবার রুম মানে যেখানে মায়েরা নর্মাল ডেলিভারি হওয়ার আগে সেখানে তারা থাকছে। নর্মাল ডেলিভারি যখন হয় তখন মাদের কোথায় রাখা হয়? লেবার রুমে রাখা হয়। তাহলে সেই লেবার রুমের সেট আপটাকে যাতে ভালো করা যায়, সেখানে সমস্ত কিছু যে ডক্টর স্কিল, যাতে ডক্টর মিডওয়াইফ তারা প্রেজেন্ট থাকে, এবং যে ডেলিভারির প্রসেসটা পুরোটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে যাতে হয়, সমস্ত কিছু গাইডলাইন্স দিচ্ছে কোন প্রোগ্রামের আন্ডারে? এই প্রোগ্রামটার নাম হবে কি লাক্সা প্রোগ্রাম। তাহলে মুস্কান আমরা পড়েছি, মুস্কানের বানান কোনটা? এইটা হবে, এইটা কিন্তু নয়। তাহলে মুস্কান হলো কি চাইল্ড ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে মুস্কান। আর যে উন্নত মানের লেবার রুমের পরিষেবা, তারপর হচ্ছে কারো যদি সিজারিয়ান সেকশন হয় সেখানে যে অপারেশন থিয়েটারের পরিষেবা, সেই পরিষেবাগুলো যাতে উন্নত মানের দেওয়া যায়, কোনো প্রকার যাতে ওই ডেলিভারি হওয়ার সময় মায়ের ইনফেকশন যাতে না হয়ে যায়, বাচ্চার কোনো সমস্যা না হয়, সেই সমস্ত দিকগুলো খেয়াল রাখবে কোন প্রোগ্রামের আন্ডারে? লাক্সা প্রোগ্রাম। এই লাক্সা প্রোগ্রাম বা লাক্সা ইনিশিয়েটিভ বলা হচ্ছে, সেটা কিসের জন্য হয়েছে? লেবার রুমের উন্নত মানটাকে বা তাদের যে স্ট্যান্ডার্ডাইজ কেয়ার যাতে প্রোভাইড করতে পারে, সেই লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে লাক্সা। লাক্সা মানে কি লক্ষ্য। তাহলে লক্ষ্যটা কি এখানে? যে মায়ের সেবা বা প্রসব কক্ষে, যেখানে লেবার রুমে অপারেশন থিয়েটারে, সেখানে পরিষেবাগুলোকে অনেকটা ভালোভাবে যাতে দেওয়া যায়। নেক্সট কি বলছে? উমিদ আবার এসছে, উদ্যোগের অধীনে কোনটি অন্তর্ভুক্ত? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? এই উমিদটা হচ্ছে আমাদের প্রিভেনশন হবে, জেনেটিক ডিসঅর্ডার ইন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট এটাও হবে, ডায়াগনস্টিক সেন্টারসও হবে, এবং ফেলোশিপ অফ জেনেটিক ডায়াগনস্টিক, সব কটাই হবে। এই যে মানে কি, এগুলো মানে কি বোঝাতে চাইছে? যে জেনেটিক ডিসঅর্ডার, কোনো জিনগত রোগটা আমরা যখন বাচ্চা জন্মাচ্ছে তারপরে ধরা পড়ছে, সেটার যেমন ট্রিটমেন্ট হবে, তার সাথে সাথে যে বাচ্চাটা যখন মাতৃগর্ভে আছে সেই সময় জানি আমরা বিভিন্ন টেস্ট করা যায়, ইউএসজি করা যায়, অ্যামনিওসেন্টেসিস করা যায়, তারপরে হচ্ছে কি বিভিন্ন এখন যেগুলো হচ্ছে কোরিওনিক ভিলাই থেকে স্যাম্পেল নিয়ে টেস্ট করা যায়, সেগুলো দিয়ে দেখা যায় যে এই বিভিন্ন যে ডায়াগনস্টিক প্রসিডিওরগুলোর মাধ্যমে, যেগুলোকে আমরা বলছি কি জেনেটিক ডায়াগনস্টিক, মানে ওই সমস্ত টেস্টগুলোর মাধ্যমে দেখা হচ্ছে যে বাচ্চাটা যেটা জন্মগ্রহণ করবে সেই ফিটাসটার মধ্যে কোনো জিনগত ত্রুটি আছে কিনা। তার জন্য
ওই যে স্পেসিফিক যে এই ধরনের টেস্টগুলো যাতে করা যায় তার জন্য স্পেশাল কিছু ডায়াগনস্টিক সেন্টার তৈরি হচ্ছে। তাহলে সেই সমস্ত কিছুই অল অফ দ্য অ্যাবাভ কি আসবে, এই প্রোগ্রামটার আন্ডারে আসবে, উমিদের আন্ডারে। তাহলে উমিদ মানে মনে রাখবে ওভারঅল সমস্ত কিছু জেনেটিক ডিজিজের রিলেটেড যা আছে, সেটা জন্মানোর আগে হতে পারে বা জন্মানোর পরে, সমস্ত কিছু জেনেটিক রিলেটেড যা যা আসবে এই উমিদ প্রোগ্রামের আন্ডারে আসবে। কোশ্চেন আমাদের কি বলছে যে কোনটির ক্ষেত্রে কোন প্রোগ্রামের আন্ডারে আমরা যে 4টে ডি বলছি, এখানে 4টে ডি বলতে কি এই যে ডিফেক্ট, ডেফিসিয়েন্সি, ডিফেক্ট অ্যাট বার্থ, তার সাথে যেগুলো নিউট্রিশনাল বা ভিটামিন মিনারেলসের ডেফিসিয়েন্সির কথা বলা হচ্ছে, কোনো চাইল্ডহুড ডিজিজ মানে বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো ডিজিজ হচ্ছে নিউমোনিয়া, ডায়রিয়া, ম্যালেরিয়া, ম্যালনিউট্রিশন, এই ধরনের ডিজিজ কন্ডিশন, তার সাথে সাথে হচ্ছে কি ডেভেলপমেন্টাল ডিলে। ডেভেলপমেন্টাল ডিলে মানে কি যে বাচ্চাটা যে বয়সে যে যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো অ্যাচিভ করার কথা, মানে কি যে বয়সে হাঁটতে শেখার কথা, যে বয়সে কথা বলতে শেখার কথা, যে বয়সে তার হচ্ছে কি যে স্কুলে গিয়ে যেরকম তার একটা নর্মাল স্বাভাবিক বাচ্চা যেরকম ভাবে স্কুলে পারফরমেন্স করছে, সেইগুলোতে যখন ডিলে হচ্ছে তাদেরকে বলা হচ্ছে কি ডেভেলপমেন্টাল ডিলে। তাহলে তার কোনো জন্মগত ত্রুটি, কোনো ভিটামিন মিনারেলসের ঘাটতি, তার সাথে বাচ্চার কোনো রোগ লক্ষণ, আর হচ্ছে কি তার যে বিকাশ এর ক্ষেত্রে বা ডেভেলপমেন্টাল ডিলের ক্ষেত্রে এগুলো শনাক্তকরণ করা হচ্ছে, মানে কি আর্লি আমরা যাতে ডিটেক্ট করতে পারছি, শনাক্তকরণ করতে পারছি কোন প্রোগ্রামের আন্ডারে, সেটা হবে কি আরএসবিকে, সরি আরবিএসকে প্রোগ্রাম। আরবিএসকে হচ্ছে কি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, মানে বাচ্চাদের স্বাস্থ্য রিলেটেড যে সমস্ত প্রোগ্রামটা সেটা হচ্ছে কি আরবিএসকে, যেখানে এই সমস্ত কিছু যেগুলো যে 4টে ডি পড়লাম, ডিফেক্ট, ডেফিসিয়েন্সি, 4টে ডি কি কি মনে রাখবে, ডিফেক্ট, ডেফিসিয়েন্সি, ডেভেলপমেন্টাল ডিলে, আর একটা হলো ডিজিজ কন্ডিশন, এই 4টে ডি কে আমরা শনাক্তকরণ করব আরবিএসকে এর আন্ডারে। এই আরবিএসকে এর বয়সটা মনে রাখবে কোন কোন বয়স পর্যন্ত, 0 থেকে মানে একদম জন্মানোর পর থেকে 18 বছর বয়স পর্যন্ত এই স্কিমের আন্ডারে থাকবে, মানে 18 বছরের নিচে সমস্ত বাচ্চারা এই আরবিএসকে স্কিমের আন্ডারে আসছে। নেক্সট কি বলবো আমরা যে হুইচ অফ দ্য ফলোইং প্রোগ্রাম হ্যাজ বিন চেঞ্জড ইট নেমস অ্যাজ দ্য ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, মানে কোন প্রোগ্রামটার নাম চেঞ্জ করে এইটা এসছে, এনটিপি এসছে। তাহলে এটা কি হবে, এটা হবে অপশন এ। এটা অলরেডি আমরা ডিসকাস করেছি, আরএনটিসিপি আগে ছিল, আরএনটিসিপিটাই চেঞ্জ হয়ে কি এসছে এনটিপি। তাহলে এই কোশ্চেন্স গুলো আর তোমাদের ভুল হবে না, এটাই এক্সপেক্ট করবো। তো কি সবাই লেখো যে এই কোশ্চেন্স গুলো করার পর যদি সেম কোশ্চেন পরীক্ষাতে আসে আর কি তোমরা ভুল করবে? কেউ কি আর ভুল করে আসবে? কোনোভাবেই তোমাদের এগুলো আর ভুল করে আসা উচিত না, একদমই। নেক্সট কি বলছে আমাদের ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের লক্ষ্য কি? তাহলে মানসিক স্বাস্থ্য, এতক্ষণ আমরা এতগুলো প্রোগ্রাম পড়লাম কিসের ওপর, আমাদের যে শারীরিক স্বাস্থ্যের উপর নিয়ে ফোকাস করা হয়েছে। তাহলে শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে আমাদের যে মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথ প্রোগ্রাম কত সালে প্রথম চালু হয়েছিল, 1982, ঠিক তো 1982তেই চালু হয়েছিল। তো এই 1982তে যে মেন্টাল হেলথ প্রোগ্রাম চালু হয়েছে, সেই মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে কি কি পড়বো আমরা, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে আমরা পড়ছি কি কি, যেখানে বিভিন্ন ধরনের এই যে মেন্টাল হেলথ প্রোগ্রামগুলো হচ্ছে, সেই প্রোগ্রামগুলোতে কি কি করা হবে, যে কেউ যদি মানসিকভাবে অসুস্থ হয় তার ট্রিটমেন্টের জন্য একদম আমাদের যেগুলো হসপিটাল, একদম প্রাথমিক হসপিটাল যেগুলো আছে, তার মানে কি ডিস্ট্রিক্ট হসপিটাল পর্যন্ত জেলা স্তরে সেইখানেও কি থাকবে এই মানসিক স্বাস্থ্যের জন্য ট্রিটমেন্টগুলো প্রোভাইড করাবে। সেটা কোথায়, একদম জেলা স্তর থেকে শুরু করে আরও বিভিন্ন যেগুলো স্পেশালিস্ট সাইকিয়াট্রিক হসপিটাল আছে বিভিন্ন মেডিকেল কলেজে, সেখানেও কি করবে মেন্টাল হেলথের জন্য ট্রিটমেন্ট প্রোভাইড করবে, তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো দেবে। তাহলে সেটা কি পড়বো আমরা, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারেই পড়বো। তার সাথে সাথে আর কি পড়বো, এই ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের মাধ্যমে কি করা হচ্ছে, কমিউনিটির মধ্যে মানে একদম সাধারণ মানুষের মধ্যে একটা
নলেজ বা দেওয়া হচ্ছে, বা বলতে পারি কি জনসচেতনতা দেওয়া হচ্ছে, যে এই যে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের যদি কারোর কোনো সমস্যা হয়, সেটাকে সবাই কি করে, যে আশেপাশে কারোর একজন যদি কেউ মানসিক রোগী হয়, তাকে অনেকটা স্টিগমাটাইজড করে দেওয়া হয়, তাকে পুরোপুরি সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়। সেইটা যাতে না হয়, কমিউনিটিতে যাতে সেই মানসিকভাবে অসুস্থ লোকদের অ্যাকসেপ্টেন্সটা বাড়ানো যায়, তার জন্য বিভিন্ন কমিউনিটি পার্টিসিপেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই যে বলা হচ্ছে প্রমোট দ্য কমিউনিটি পার্টিসিপেশন, এটাকে প্রমোট করা হচ্ছে। তার সাথে সাথে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে নলেজটা দেওয়া হচ্ছে। অনেকেই এখনো বলতে পারো যে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে তাদের জ্ঞানটা অনেক কম। কারণ কি, আমরা যে আমাদের শারীরিক অসুস্থতা হচ্ছে, কারো জ্বর, সর্দি কাশি, পেটে ব্যথা, এটা হলে আমরা যতটা তৎপর হয় ডাক্তারের কাছে যাওয়ার জন্য, ট্রিটমেন্ট করার জন্য, কারোর যদি মানসিক সমস্যা হয়, কেউ যদি অবসাদে ভোগে, কারোর যদি কোনো কিছুতে যে মন খারাপ হচ্ছে, ক্রমশ এটা বাড়ছে, তাহলে সেটাও কিন্তু একটা মানসিক স্বাস্থ্যটাকেও গুরুত্ব সহকারে আমাদের ইমিডিয়েট ডক্টরের কাছে দেখাতে যাওয়া উচিত। এই যে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সাধারণ মানুষের জ্ঞানটা বাড়ানো হচ্ছে। তার সাথে সাথে হচ্ছে কি, এই যে বললাম ডিস্ট্রিক্ট লেভেলে একদম জেলা স্তরে কি হচ্ছে, মেন্টাল হেলথের ফ্যাসিলিটিস গুলো দেওয়া হচ্ছে, বিভিন্ন ডক্টরের দেওয়া হচ্ছে, ওপিডি থাকছে, যেখানে গিয়ে লোক ওই ডিস্ট্রিক্ট হসপিটালেও গিয়ে ডাক্তার দেখাতে পারবে। কিন্তু কোনোভাবেই এখানে যে সবার জন্য বিনামূল্যে অ্যান্টিসাইকোটিক ওষুধ, এই ফ্যাসিলিটিটা কিন্তু এই প্রোগ্রামে দেওয়া হয় না। তাহলে যার লাগবে না, যার ট্রিটমেন্টের দরকার নেই, সবার জন্য অ্যান্টিসাইকোটিক ওষুধ কেন দিতে যাবে? কারোর যদি কোনো মানসিক সমস্যা নেই, তাকে কেন সে অ্যান্টিসাইকোটিক ওষুধ দেবে, তাই না? তাহলে সবার জন্য এখানে বিনামূল্যে অ্যান্টিসাইকোটিক ওষুধ দেওয়ার কোনো ব্যবস্থা নেই এই প্রোগ্রামে। ক্লিয়ার? নেক্সট কি বলছে, আমাদের যে ফ্লুরোসিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্য কি। তাহলে ফ্লুরোসিস মূলত আমরা জানি কি, যে ফ্লুরাইড থেকে হচ্ছে, বিভিন্ন জায়গায় জলের মধ্যে যেখানে ফ্লোরাইডের পরিমাণটা বেশি, সেখান থেকে হতে পারে এই ডিজিজটাতে আক্রান্ত হচ্ছে। তাহলে এটা যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে কি কি করতে হবে? এটার ক্ষেত্রে কি কি অপশন আছে? বেসলাইন সার্ভে করতে হবে, তার সাথে প্রিভেনশন ডায়াগনোসিস বিল্ড আপ করতে হচ্ছে, এবং চিকিৎসা ব্যবস্থা করতে হবে। সবগুলোই তাহলে কি মনে হচ্ছে, সবগুলো হবে কি? সবগুলোই, আমার তো মনে হচ্ছে সবগুলোই হবে। তোমাদের কি মনে হচ্ছে বলো তো? কি সবগুলোই হবে, না কি শুধু চিকিৎসা ব্যবস্থা হবে? কোনটা হবে বলো? যে শুধু চিকিৎসা ব্যবস্থা করলেই হবে ফ্লুরোসিসের জন্য, না আমাদের সবগুলো করতে? আমার তো মনে হচ্ছে অপশন ডিটাই হবে। কারণ কি, ফ্লুরোসিসের প্রতিরোধ করতে গেলে আগে আমাদের জানতে হবে যে কোন কোন জায়গাতে সম্ভাবনাটা বেশি, যে জলের মধ্যে ফ্লোরাইড থাকার পরিমাণটা বেশি থাকছে। তার জন্য আমাদের কি করতে হবে, সার্ভে করে সেই ডেটাগুলোকে কালেক্ট করতে হচ্ছে। দিয়ে কি করতে হচ্ছে, ফ্লুরোসিস যাতে না হয় তার প্রিভেনশনের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিগুলোকে তৈরি করছে, যে প্রিভেনশন ডায়াগনোসিস, মানে যাতে ওই ফ্লুরোসিসে কেউ আক্রান্ত না হয়, এবং ইমিডিয়েট যদি তাকে ধরা যায় বা শনাক্তকরণ করা যায়, সেই পদ্ধতিগুলোকে তৈরি করা হচ্ছে। আর তার সাথে সাথে তো সমস্ত কিছু ডিজিজের আমরা যেরকম প্রিভেনশন পড়বো, প্রতিরোধ, আর ডিজিজটা হয়ে গেলে তার ট্রিটমেন্ট, এইগুলো তো প্রত্যেকটা প্রোগ্রামে আছে। টিবির ক্ষেত্রে আমরা কি বললাম, টিবির প্রতিরোধ, তার সাথে সাথে টিবি হলে তার টিবির ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট, প্রত্যেকটা প্রোগ্রামে সেম, যে সেটা হয় প্রিভেনশন করতে হবে, যদি ডিজিজটা হয়ে যায় তাহলে তার ট্রিটমেন্ট দিতে হবে। সেটা প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্রোগ্রামের আন্ডারেই আমরা পড়ছি। নেক্সট আমরা কি পড়বো, আরকেএসকে প্রোগ্রাম। তাহলে একটা পড়লাম আরবিএসকে, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম। এরপরে আসছে আমাদের আরকেএসকে, যেটা হচ্ছে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম। তাহলে কিশোর স্বাস্থ্য বলতে আমরা নামটার মধ্যে পাচ্ছি কাদের কথা বলা হচ্ছে, অ্যাডোলেসেন্ট এজ গ্রুপের কথা বলা হচ্ছে। তাহলে এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ বলতে এই প্রোগ্রামের আন্ডারে আমরা তাহলে কোন এজ গ্রুপকে নিয়ে আসবো? এখানে এজ গ্রুপ হয়ে যাবে আমাদের 10 থেকে 19 বছর বয়সী যারা আছে, তারা চলে আসবে আমাদের এই প্রোগ্রামটার আন্ডারে। তাহলে 10 থেকে 19 বছর বয়সের মধ্যে আমরা কি পাবো, আরকেএসকে প্রোগ্রামের আন্ডারে তাদেরকে হেলথ বেনিফিটস গুলো দেওয়া হবে। তাহলে কি কি দেওয়া হবে এর ক্ষেত্রে? অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে আমরা একটা কথা একবার বলেছি, যে তাদের অ্যানিমিয়া যাতে না হয়, তাহলে স্কুলে স্কুলে কি দেওয়া হচ্ছে, আয়রনের বড়ি দেওয়া হয়। তাহলে তাদের যে নিউট্রিশন বা সাপ্লিমেন্টেশন গুলো দেওয়া হচ্ছে, তাহলে ভিটামিন মিনারেলস এগুলো কি হচ্ছে, তাদের যে নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করার জন্য। তাহলে পুষ্টির উন্নতির জন্য তো মাস্ট বটেই। তার সাথে সাথে কি হবে,
সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড গুলোও দেওয়া হবে, কারণ এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ হচ্ছে একটা হাই রিস্ক গ্রুপ, যাদের ক্ষেত্রে এই যে এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো হওয়ার চান্সটা অনেক বেশি, কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রেই যে মানে তাদের ক্ষেত্রে এতটা নলেজ থাকে না বিভিন্ন যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বা সেক্সুয়াল হেলথ রিলেটেড যে ইনফরমেশনগুলো তাদের ক্ষেত্রে অনেকটাই থাকে না, তার জন্য তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এরকম এসটিডি হওয়ার রিস্কটা অনেকটা বেশি থাকে। তাই তাদের ক্ষেত্রে অপশন এ এবং বি আমরা দুটোই করব। এই অ্যাডোলেসেন্ট হেলথ প্রোগ্রামের আন্ডারে আমরা শুধু পড়ছি কি আরকেএসকে পড়ছি, এর ক্ষেত্রে সমস্ত কিছু যে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তাদের যা যা সমস্যাগুলো হয় সেগুলোকে আমরা প্রিভেন্ট করছি এবং সেগুলো ট্রিটমেন্ট দিচ্ছি, পুরোটাই কোন স্কিমে আসবে, আরকেএসকে এর আন্ডারে আসবে। পরের কোশ্চেন্স কি পড়ছি আমরা, ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম আইডিএসপি। আইডিএসপি মানে কি পড়বো, আইডিএসপি নামটার মধ্যে পাচ্ছি কি ইন্টিগ্রেটেড মানে সমস্ত ডিজিজকে আমরা একসাথে নিচ্ছি একটা ছাতার তলায়, সমস্ত ডিজিজ কমিউনিকেবল ডিজিজ নন কমিউনিকেবল ডিজিজ সমস্ত ডিজিজকে নিয়ে আমরা সার্ভিলেন্স করব। সার্ভিলেন্স মানে কি, সার্ভিলেন্স মানে হচ্ছে দেখভাল করা হচ্ছে যে কোথায় কতজন কোন ডিজিজে আক্রান্ত হচ্ছে, তারা কতদিন পর ট্রিটমেন্ট পেয়ে ঠিকঠাক হচ্ছে, কোনো জায়গায় হঠাৎ করে কোনো ডিজিজটার পরিমাণটা বেড়ে গেল কিনা, তার পজিটিভ ফ্যাক্টর কি, কেন ওই রোগটা হচ্ছে, এই সমস্ত কিছুকে একসাথে আমরা কি করছি পর্যবেক্ষণ করছি, সেটাকে বলছি কি ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম, মানে একসঙ্গে সমস্ত ডিজিজের আমরা সার্ভিলেন্স করব। তাহলে কোন কোন ডিজিজ আসবে, সমস্ত কিছু আসবে, সব ডিজিজ, আমি বললাম কি কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ, কমন যেগুলো আমাদের মাইনর এলিমেন্টস মানে সাধারণ যেগুলো পেটে ব্যথা সর্দি কাশি ডায়রিয়া সমস্ত কিছুই আসবে আমাদের এটার মধ্যে। কি কি আসবে, অ্যাকিউট ডায়রিয়া আসবে, পয়জনিং আসবে, মিজেলস আসবে, তাহলে যত ডিজিজ আছে সমস্ত ডিজিজকে আমরা কি করব, কমিউনিটিতে আমরা যা যা ডিজিজ হয় সাধারণ মানুষের যা যা ডিজিজ হয় সেগুলোকে একসাথে আমরা পর্যবেক্ষণ করব, সার্ভিলেন্স করব আইডিএসপির আন্ডারে। পরের কোশ্চেন্স আমাদের কি পড়বো আমরা, ব্লাইন্ডনেস কন্ট্রোলের জন্য মানে কেউ অন্ধত্ব যাতে না হয় সেই অন্ধত্বকে কি করে আমরা প্রতিরোধ করতে পারি, সেই অন্ধত্ব প্রতিরোধ করার জন্য যেটা প্রোগ্রাম সেটা হচ্ছে কি ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস। শুধু এটার নাম মনে রাখবে যে অন্ধত্ব প্রতিরোধের প্রোগ্রামটার নাম কি আর কত সালে সেটা চালু হয়, এটা সালটা মনে রাখবে কত, 1976। 1976। চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি হবে, যেরকম আমরা পড়লাম কি অন্ধত্ব প্রতিরোধের একটা প্রোগ্রাম, এরপরে আসছে যেটা আমাদের ডিফনেস বা যেটাকে আমরা বলছি কানে কম শোনা বা শ্রবণ শক্তি হ্রাস, এটাকে যাতে প্রতিরোধ করতে পারি তার জন্য যে প্রোগ্রামটা চালু হয়েছে সেই প্রোগ্রামটা কি হবে, এইটা হবে। ডিফনেস রিলেটেড কোনটা মনে হচ্ছে কোনটা হতে পারে, এইটা হবে এনপিপিসিডি, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ডিপনেস, মানে কানে কম শোনা বা কানে কালা, এটাকে যাতে আমরা প্রতিরোধ করতে পারি তার জন্য ন্যাশনাল প্রোগ্রাম কি হবে, এনপিপিসিডি। তাহলে আশা করছি তোমাদের এই কোশ্চেন্স গুলো অনেকটা নিজেরা করতে পারছো, যারা অবশ্যই যারা ক্লাসটা আমাদের অ্যাপের মধ্যে এটা যে আমরা একটা থিওরি ক্লাস নিয়েছি ন্যাশনাল প্রোগ্রামের, সেই থিওরি ক্লাসটা যারা করেছো তাদের ক্ষেত্রে আরো অনেকটা আশা করছি ইজি হচ্ছে এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করার পর। ওইখানে যেগুলো পড়েছিলাম মিল পাচ্ছ তো, নিজেরাও এমসিকিউ গুলো করতে পারছো, একটুখানি কমেন্ট সেকশনে জানাতো যারা অ্যাপে ক্লাস করেছিলে তারা কি এমসিকিউ গুলো নিজের থেকে করতে পারছো, কোথাও প্রবলেম হচ্ছে তারপরেও। আশা করছি থিওরিটা পড়ার পরে এমসিকিউ গুলো করলে আর কোনো প্রবলেম থাকবে না। আর যারা ইউটিউবেও করছো তাদের ক্ষেত্রেও বলছি প্রত্যেকটা এমসিকিউ এর আন্ডারে আমরা যা যা মানে যা যা ন্যাশনাল প্রোগ্রাম হয় প্রত্যেকটাকে কাভার করেই কিন্তু এমসিকিউ নিয়ে এসেছি, তার জন্য আমরা তার সাথে সাথে এমসিকিউর সাথে কি করছি যে যে প্রোগ্রামটা যতটুকু দরকার প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করছি, কারোর কোনো ক্ষেত্রে প্রবলেম হবে না, শুধু ক্লাসগুলো মন দিয়ে করো। আর তোমাদের ফিডব্যাক অবশ্যই ক্লাসের পরে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবে, এবং তোমাদের ডাউট থাকলে সেগুলো আরো পরবর্তী ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করে নিতে পারবো। নেক্সট কি বলছে, জলবায়ুর পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য কোন প্রোগ্রাম, তাহলে সবকিছুর জন্যই দেখছো একদম বাচ্চা জন্মানোর থেকে সবকিছু কিছু না কিছু তার যে প্রত্যেকটা বয়সের জন্য প্রত্যেকটা হেলথ প্রবলেমের জন্য কিছু না কিছু একটা ন্যাশনাল প্রোগ্রাম আছে,
সেম ভাবে আমাদের এই যে জলবায়ুর পরিবর্তন, কারণ আমরা জানছি বর্তমানে যে এত বেশি পরিমাণে পলিউশন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার জন্য আমাদের জলবায়ুর উপর, ক্লাইমেট চেঞ্জের উপর অনেকটা হিউজ ইম্প্যাক্ট পড়ছে। তাহলে সেটার জন্য প্রোগ্রামটার নাম কি হবে? ন্যাশনাল প্রোগ্রাম ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ। মানে ক্লাইমেট চেঞ্জের সাথে আমাদের হেলথের উপর কি কি এফেক্ট করছে, স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলছে, সেইগুলো এই প্রোগ্রামটার আন্ডারে দেখা হচ্ছে। এর আন্ডারে আসবে বিভিন্ন এই যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখা হচ্ছে, বিভিন্ন যে কোন পলিউশনটা আমাদের হেলথে কতটা এফেক্ট করছে, এই সমস্ত জিনিসগুলো দেখা হবে। আর কি পড়বো আমরা? এই প্রোগ্রামটা একটুখানি পড়ে রাখবে সবাই, যে ন্যাশনাল প্রোগ্রাম ফর হেলথ কেয়ার অফ এল্ডারলি, মানে বয়স্কদের ক্ষেত্রে, মানে যারা 60-এর উপর বয়স, মোর দ্যান 60 ইয়ার্স, 60 যারা বয়স্ক মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, সবার ক্ষেত্রে, সেই বয়স্কদের ক্ষেত্রে কেয়ার নেওয়া হচ্ছে, তাদের যে ট্রিটমেন্ট। তাহলে বয়স্কদের ক্ষেত্রে কিছু এজের জন্য তাদের ডিজিজ কন্ডিশন দেখা যায়, সেইগুলো প্রতিরোধ করা, তাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি প্রোভাইড করা, সেগুলো হবে কোন স্কিমের আন্ডারে? NPHCE। এটা শর্ট ফর্ম মনে রাখবে কি? NPHCE। চলো আমরা আর কয়েকটা কোশ্চেন করব, লাস্টের দিকে চলে এসেছি। কি আর কয়েকটা কোশ্চেন করবো? আর 3টে কোশ্চেন করবো আমরা, 40 নম্বরে আজকের ক্লাসটা শেষ করব। চলো তাহলে তাড়াতাড়ি করে আমরা এই ক্লাসটা শেষ করি। আর 3টে কোশ্চেন সবাই মন দিয়ে করো। কি হবে? আয়োডিন ডেফিসিয়েন্সি প্রোগ্রাম, নামের মধ্যেই পাচ্ছি আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য কোন ডিজিজ হয়? জলদি জলদি সবাই কমেন্ট করো, আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য কোন ডিজিজ হয় আমাদের? আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য কি হয় আমাদের? গয়টার, গলগণ্ড। এই গয়টার ডিজিজটা যাতে না হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য কি কি করা হবে? সেটা সরবরাহ, মানে এই যে গয়টারটা যাতে না হয়, তার জন্য আমরা জানি কি আয়োডিন যুক্ত লবণ সরবরাহ করা হয়। তাহলে এটা তো হবেই। আর কি মনে হচ্ছে বাকি অপশন গুলো কি হতে পারে? যে সার্ভে করা হচ্ছে টু অ্যাসেস দ্য ম্যাগনিটিউড অফ আয়োডিন ডেফিসিয়েন্সি, যে সার্ভে করা হবে কমিউনিটির মধ্যে, মানে জনবসতির মধ্যে বিভিন্ন যে সার্ভে করে দেখা হবে যে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কার কার আছে, গয়টার কতটা আছে, গয়টারের প্রভাব কতটা দেখা যাচ্ছে। তার সাথে সাথে ল্যাবরেটরি মনিটরিং অফ আয়োডাইজ সল্টস অ্যান্ড ইউরিনারি আয়োডিন এক্সক্রিয়েশন, ল্যাব মনিটরিং করতে হবে। সবকটাই হবে মনে হচ্ছে, কেমন জানি সবকটাই হবে। মেন শুধু মনে রাখবে, যদি ক্যাটাগরি 1-এর কোশ্চেন থাকে, মেন এটা করবে যে এই স্কিমটার আন্ডারে কি হয়, আয়োডাইজ সল্ট, যেগুলো আয়োডিন যুক্ত লবণ সরবরাহ করা হবে। কিন্তু তার পাশাপাশি এইগুলোও কিন্তু পয়েন্টগুলো আসবে, যে বিভিন্ন আয়োডাইজ সল্টস ইউজ করার পরে আমাদের বডিতে দেখতে হবে যে আদৌ তো আমাদের এফেক্ট কি হচ্ছে, মানে ইউরিনারি এক্সক্রিয়েশন, যে ইউরিন টেস্টের মাধ্যমে দেখতে হবে যে আয়োডিনের এক্সক্রিয়েশন কি হচ্ছে। এগুলো ল্যাব মনিটরিং, তার সাথে সার্ভে, এগুলোও করা হচ্ছে। অল অফ দ্য অ্যাবাভ আমরা অ্যান্সার করব যদি এরকম অপশন থাকে। আর যদি শুধু এইটাই অপশন থাকে, এটা হচ্ছে মেন অপশন মনে রাখবে, যে এই যে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোলের জন্য আয়োডিন যুক্ত লবণ সরবরাহ করতে হবে। তাহলে এই পয়েন্টগুলো একটুখানি ভালো করে দেখে রাখো। নেক্সট কি বলছে, যে আমাদের ইউআইপি প্রোগ্রাম যেটা আছে, কোন টিকা দেওয়া হয়? এখানে ইউ একটা মিস চলে গেছে, এটা ইউআইপি হবে, শুধু ইউআইপি হয়ে গেছে। ইউআইপি, ইউপিআই নয় কিন্তু, ইউআইপি। ইউআইপি ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আন্ডারে কোন কোন টিকা দেওয়া হয়? তাহলে ইমিউনাইজেশন ক্লাসে আমরা যা যা ভ্যাকসিনের নাম পড়েছি সবগুলোই দেওয়া হয় ইউআইপির আন্ডারে। তাহলে কোন কোন নাম পড়েছি? বিসিজি ভ্যাকসিন পড়েছি, ওপিভি ভ্যাকসিনও পড়েছি, হেপাটাইটিস বিও ভ্যাকসিনও পড়েছি। তাহলে সবগুলোই তো আমাদের ইউআইপির আন্ডারে দেওয়া হবে। তাহলে নোট করে রাখবে, যদি বলা হয় যে টোটাল কটা ভ্যাকসিন দেওয়া হয়, মানে টোটাল কটা ডিজিজের এগেনস্টে ইউআইপিতে দেওয়া হয়, টোটাল হচ্ছে 12টা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের এগেনস্টে দেওয়া হয়। টোটাল 12টা ভ্যাকসিন প্রিভেন্টেবল, মানে ভ্যাকসিন দিয়ে আমরা প্রতিরোধ করতে পারি এরকম রোগের সংখ্যা কটা? 12টা। যে যে ভ্যাকসিনগুলো আমরা এই ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল বলতে পারো বা ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে যা ভ্যাকসিনগুলো দিচ্ছি, তার মাধ্যমে আমরা টোটাল কত? 12টা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের এগেনস্টে কাজ করছে। নেক্সট, লাস্ট কোশ্চেন, নেক্সট এবং আজকের ক্লাসের একদম এন্ড কোশ্চেন। এন্ড কোশ্চেনে আমরা চলে এসেছি। কি বলেছে আমাদের? মিশন ইন্দ্রধনুষ। মিশন ইন্দ্রধনুষ আমরা পড়েছি কিসের সাথে রিলেটেড?
মিশন ইন্দ্রধনুষ হচ্ছে যে কমপ্লিট ইমিউনাইজেশন করা হচ্ছে, যে কোনো বাচ্চা যাতে বাকি না থাকে, প্রত্যেকটা ভ্যাকসিন যাতে তারা ঠিকঠাক সময় মতো পায়, প্রত্যেকটা ভ্যাকসিন গর্ভবতী মায়েরা এবং বাচ্চারা যাতে প্রত্যেকটা ভ্যাকসিন পায়, এবং কোনোভাবে কোনো জায়গায় এমন বাচ্চা না থেকে যায় যে একটা ভ্যাকসিন পেয়েছে তারপরে আর বাকি ভ্যাকসিনগুলো নেয়নি, এইরকম যাতে ইনকমপ্লিট ভ্যাকসিনেশন কারণ না হয়, সেটা খেয়াল রাখবে কে? এই মিশন ইন্দ্রধনুষ স্কিমটার আন্ডারে। তাহলে এটা কি রিলেটেড হবে? টিকাকরণ বা ইমিউনাইজেশন রিলেটেডই একটা প্রোগ্রাম। ঠিক, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ সহকারে করার জন্য। থ্যাংক ইউ। পরের ক্লাসে আমাদের দেখা হবে আরো একটা নতুন টপিক নিয়ে, নতুন কিছু ইন্টারেস্টিং এমসিকিউস নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে সবাই একটুখানি এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে কমেন্ট সেকশনে জানাবে তো, যে তোমাদের ফিডব্যাকটা জানাবে কেমন লাগছে কোশ্চেন্সগুলো, এবং এই যে হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা নিয়ে তোমাদের ভয়টা একটু হলেও দূর হয়েছে কিনা। এই এমসিকিউগুলো প্র্যাকটিস করার পরে নিজেরা কনফিডেন্স অবশ্যই আমার মনে হয় পাবে, যে এই ধরনের কোশ্চেন তোমরা পরীক্ষায় এলে অ্যাটেম্প্ট করে আসতে পারবে। আর তার সাথে সাথে কি অবশ্যই মন দিয়ে পড়াশোনা করতে থাকো, রেগুলার বেসিসে পড়াশোনাটাকে জারি রাখো পরীক্ষা পর্যন্ত, এবং এই সাবজেক্টটা দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষাতে গিয়ে অনেকটা ইজিভাবে এক্সাম দিয়ে আসতে পারবে, আমার এটা বিশ্বাস। তার ছাড়া এর পরবর্তীতে আমরা আরো অনেকগুলো টপিক আছে যেগুলো কাভার করব। শুধু তোমাদের একটুখানি কমেন্টের ফিডব্যাকটা পেলে আমার ভাল লাগবে, এবং আমি আরো তোমাদের ফিডব্যাক অনুযায়ী আরো পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসবো। ঠিক আছে, চলো আজকের মতো এই ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। টাটা সবাইকে, আরো পরের ক্লাসে তাহলে দেখা হচ্ছে আমাদের।